ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। এই আগের চ্যানেলটা চালাও তো। জি কর্তাবাবু? বলছি আগের চ্যানেলটা চালাও, এটা নয়। জি আগে চালাচ্ছি বাবু। লক্ষ্মীটি, লক্ষ্মীটি, এখনো সময় আছে। এরকম করো না। তোমার নাচ, পড়াশোনা, কেরিয়ার সব নিজের হাতে শেষ করে দিও না, প্লিজ। কেরিয়ার, স্বপ্ন, স্বাভাবিক জীবনের থেকেও অনেক বড় কিছু আমাকে আজ নিয়ে এসেছে এখানে। কি? তোমার ভালোবাসা। ও, আপনারা এসে গেছেন? তাহলে শুনুন, আজকে একটু স্বাদ বদলের পালা। জানি অনেকেই এই গল্প শুনবেন না, এড়িয়ে যাবেন। তবে যে 4-5 জন শুনবেন তাদের জন্য আমাদের তথা লেট নাইট মিস্ট্রির আজকের নিবেদন অয়ন মাখালের কলমে আলোর শহর। শ্রাবণের বৃষ্টি ভেজা এক বিকেলে অবসন্ন A1 মেট্রোপলিসের জলমগ্ন অলিগলি যান চলাচলে বিঘ্নতা সৃষ্টি করছে। ওলা, উবের, অনলাইন ক্যাবের যুগে অবহেলিত টানা রিক্সাগুলোর চাহিদা এই বর্ষাকাল এলেই বেড়ে যায়। আর না বেড়েই বা উপায় কি? এক হাঁটু জল ডিঙিয়ে কোন গাড়ি বা গন্তব্যে পৌঁছে দেবে আপনাকে? কলেজ মোড়ের মাথা থেকে ইলেকট্রনিক্স কমপ্লেক্সের কলিটার ভিতর বেশ কয়েকটা গুমটি ঢাকা চায়ের দোকান রয়েছে। অন্য দিনগুলোতে কলেজের ছাত্রছাত্রীরা ওই দোকানগুলোর বাইরে ধোঁয়ার উদ্রেক ঘটায়। সামনের অফিসের কর্মীরা লাঞ্চ টাইমে ওইখানে চা টিফিন করতে আসে। আজকে সেই দোকানগুলোর একটাও খোলা নেই। বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ার তাণ্ডবে রাস্তার ওপর গাছ উপড়ে ডাল ভেঙে পড়ে রয়েছে। পাড়ার কুকুরগুলো গাড়ি বারান্দার টিনের চালের নিচে শুয়ে শান্তির ঘুম দিচ্ছে। কোথাও আবার হাই টেনশনের তার ছিঁড়ে পড়াতে লোডশেডিংয়ের প্রহর কাটছে। প্রতি শুক্রবারের মতো আজ বিকেলেও অফিসে কর্পোরেট মিটিং শুরু হবে আর একটু পরই। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। ইতিমধ্যে দেবদত্তর ফোনটা বেজে উঠল। বলো, কি হয়েছে? অমলদেব পালিয়েছে। কি পালিয়েছে? মানে এই তো গতকাল টাকা পয়সা নিল। জানি না, কিন্তু ফোনে পাওয়া যাচ্ছে না। ওর বাড়িতে বাবা গিয়েছিল একটু আগে। অ্যাড্রেসটা ভাড়া বাড়ির। বার্থ সার্টিফিকেট, রেশন কার্ড, সমস্ত ডকুমেন্টস জাল। থানায় খবর দিয়েছো? কি বলবো থানায় গিয়ে? একজন অচেনা লোককে 3 লক্ষ টাকা দিয়েছে আর সে পালিয়ে গেছে। এ কি হয়ে গেল অদিতি? আমার ভাইটাকে কি সত্যি আর বাঁচাতে পারবো না? দাঁড়াও 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 দাঁড়াও, তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরছি, একটা ব্যবস্থা তো নিতেই হবে নাকি? একটা ছেলেকে এইভাবে মৃত্যুর দিকে কি করে ঠেলে দিতে পারি আমরা? এই বলে ফোনটা রেখে দিল দেবদত্ত। মিটিং শেষ হতে সন্ধে 7টা বাজল। ঝড়বাদলের দিন, রাস্তায় গাড়ি এমনিতেই কম। তারপর ট্যাক্সি স্ট্যান্ডেও আজ একটা ট্যাক্সিও নেই। বাসস্ট্যান্ডের ছাউনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর ক্যাব বুক করে সবেমাত্র ফোনটা পকেটে রেখেছে, একটা চেনা কণ্ঠস্বরে কে যেন বলল, ক্যাব নিয়ে নে, যা বৃষ্টি হচ্ছে বাস ট্যাক্সি পাবি না। তুই কবে ফিরলি ব্যাঙ্গালোর থেকে? এই তো সপ্তাহ 3 হলো রে। এখানে তোর পাশের অফিসেই চাকরি নিয়েছি। ও, বেশ করেছিস। ওই ক্যাবই বুক করছিলাম, একটু তাড়া আছে আজ। কি ব্যাপার বলতো? গলাটা এরকম কেন শোনাচ্ছে? মনে হচ্ছে কোনো প্রবলেমে পড়েছিস। এনিথিং রং? হ্যাঁ, আজ প্রায় মাস সাথে হলো অদিতির ভাই গৌরব রেনাল ফেলিওরে ভুগছে। 2 কিডনি নষ্ট হয়ে গেছে। এতদিন তাও ওষুধ থেরাপি দিয়ে চলছিল, কিন্তু ইদানিং আর কিছুতেই কাজ দিচ্ছে না। ডায়ালিসিস শুরু করতে হবে। এ হে, তোর শালা মানে তো বাচ্চা ছেলে, 22-23 বছর বয়স হবে নিশ্চয়ই। 24 হলো গত পরশু। এই বয়সে থেকে ডায়ালাইসিস করে কতদিন চলবে? তোরা তো ট্রান্সপ্ল্যান্ট করাতে পারিস। ওটা করানোর জন্যই তো এত সব পর্ব চলছিল। ডোনার জোগাড় করা হলো, প্রসেস 4 মাস মতন এগুলো। সে নয় করে 1.3 লাখ মতন নিয়েছে এই কদিনে। আজ থেকে সে বেপাত্তা, পালিয়েছে। কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। কি করি বলতো এখন?
এ তো মহা মুশকিল। তোরা কি কাগজপত্র ভেরিফাই করিসনি কিছু? আসলে প্রসেসটা তো বেআইনি না, তাই সেভাবে আর খুঁটিয়ে দেখা সম্ভব হয়নি। আর ডোনার খুঁজবই বা কীভাবে? বাড়িতে কারোর সাথে ওর স্যাম্পল মিলছে না। শ্বশুরমশাইয়ের সুগার, শাশুড়ি তো আগেই গত হয়েছেন। অগত্যা ওই এজেন্ট মারফত একজনকে জোগাড় করা হয়েছিল, কিন্তু এখন সেই এজেন্ট আর ডোনার দুজনেই বেপাত্তা। সব কিছু শুনে সিদ্ধার্থ খানিকক্ষণ চুপ করে থাকলো। ওদিকে দেবদত্তর ক্যাব এসে হাজির। এই আসছি রে। আচ্ছা, একবার খবরের কাগজের অফিসে দেখতে পারিস, ওখানে প্রতি রবিবার তো বিজ্ঞাপন বেরোয়। সেরকম হলে আমার চেনা একজন কাজ করে মিডিয়াতে, তাকে ধরে একবার করিয়ে নেওয়া যাবে। মন্দ বলিসনি। অবশ্য এছাড়া তো আর গতিও নেই দেখছি। ছেলেটার মুখের দিকে একেবারে তাকানো যায় না রে। যে কোনো প্রকারে হোক বাঁচাতেই হবে। আমি আজ আসছি, দরকার হলে তোকে ফোন করবো, কেমন? করিস। গাড়ি থেকে নেমে এক হাঁটু জল ডিঙিয়ে বালিগঞ্জ প্লেসের শেষ বাড়িতে কলিং বেল বাজালো দেবদত্ত। অন্য দিনগুলোতে অদিতি চিৎকার করে বলে, আসছি, দাঁড়াও। ওপর থেকে আজ কোনো রকম উত্তর ভেসে এলো না। মিনিট দুয়েক পর দরজা খুলে দেয় অদিতি। তার চোখের দিকে তাকানোর আগেই সে বলল, উপরে জল গরম করতে দেওয়া আছে, স্নান করে নাও। ভিজে এসেছো, ঠান্ডা লেগে যাবে। দেবদত্ত আর কথা না বাড়িয়ে স্নানটা সেরে নিয়ে ডাইনিং টেবিলে এসে বসে। তার উল্টো দিকে মাথা নিচু করে বসে আছে তার শ্বশুর মশাই। অদিতিকে ইশারায় গৌরবের কথা জিজ্ঞেস করাতে এসে বলে, খেয়েছি একটু আগে, সবেমাত্র ঘুম পাড়িয়ে এসেছি। আজ থেকে ও বাবার ঘরটাতেই সুখ। এই অবস্থায় একা একা রাতে কিভাবে ছেড়ে দিই? দেবদত্ত মাথা নেড়ে সম্মতি জানিয়ে শ্বশুরমশাইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা বাবা, বলছিলাম যে আমার এক পুরনো বন্ধুর সাথে বাস স্টপে দেখা হয়েছে আজ। তো ওর থেকেই খবরের কাগজে বিজ্ঞাপন নিয়ে ডোনার খোঁজার ব্যাপারটা জানতে পারলাম। প্রিন্ট মিডিয়াতে ওর চেনা লোক আছে। আমি চেষ্টা করছি এই সপ্তাহের রবিবারের পাতায় বিজ্ঞাপনটা একবার ছাপাবার। কপালে চিন্তার ভাঁজ আর চোখের কোণে জল নিয়ে তিনি বললেন, যা করার করো বাবা। ওর হাতের অপারেশনটা কাল দুপুরে হবে। ডাক্তার সব রিপোর্ট দেখে ইমিডিয়েটলি ডায়ালিসিস শুরু করতে হবে বলেছেন। বাঁ হাতে শিরায় আর ধমনী না জুড়তে পারলে শুরু করা যাবে না। ও সহ্য করতে পারবে না বাবা, রক্ত ও সহ্য করতে পারবে না। দেবদত্ত স্ত্রীর পাশে গিয়ে দাঁড়ালেও কি বলে যে সান্ত্বনা দেবে তার জানা নেই। এই কষ্ট গৌরব নিতে পারবে তো? যতদিন না নতুন ডোনার জোগাড় করে সমস্ত ফর্মালিটি আর লিগ্যাল প্রসেস মিটছে, ততদিন সপ্তাহে 3 দিন করে এই মরণ যন্ত্রণা ওই বাচ্চা ছেলেটাকে ভোগ করতে হবে। ভগবান কি নিষ্ঠুর, তাই না? রাতে অল্প কিছু মুখে দিয়ে দেবদত্ত ঘরে ঢুকল। তাকে আজ রাত জাগতে হবে, নয়তো কালকের ডেডলাইনে কাজ জমা দিতে পারবে না সে। অদিতি কাজ সেরে ঘরে ঢুকতেই দেবদত্ত তার দিকে তাকিয়ে বলে, আজ শুধু একটু রাত হবে। আমি বাইরে স্টাডিতে বসে কাজ করছি, এখানে লাইট জ্বাললে তোমার। অদিতি কথাটা শোনা মাত্রই আলমারি থেকে একটা ল্যাম্পশেড বের করে তার সামনে রাখল। এটা কবে আনলে? তুমি রোজ রাতে বাইরের ঘরে কাজ করতে করতে টেবিলেই ঘুমিয়ে পড়ো। সারাদিন খেটে একটু তো রেস্ট নিতে লাগবে। তুমি তো বিছানাতেই কাজ করো, হাতের সামনে সুইচ, হলে নিভিয়ে ঘুমিয়ে পড়ো। আমি 5টায় শুয়ে পড়ছি। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর দুদণ্ড কথা বলার জো তার নেই। রাত বেড়েছে। ল্যাপটপ খুলে এক মনে কাজ করে যাচ্ছে দেবদত্ত। 3 লাখ টাকা নিয়ে চলে গেল। বাবার ক্যাশ সার্টিফিকেটে আর এফডি দিয়ে কি সবটা হবে? চিন্তায় সে 2 চোখের পাতা এক করতে পারেনি। পাশ থেকে সবটাই শুনতে পাচ্ছিল দেবদত্ত। টাইপিং থামিয়ে ল্যাপটপটা পাশে রেখে স্ত্রীর কপালে হাত বুলিয়ে দিল সে। ভেবো না, আমি আছি তো। কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমার যা সেভিংস আছে তা দিয়ে যা হওয়ার হোক। বাড়িতে কিছু লাগলে লোন নিয়ে নেব একটা, কিন্তু ভাইয়ের চিকিৎসা আটকে রাখলে কিন্তু চলবে না। ওকে বাঁচতে হবে। কোনো উত্তর দেয় না সে। তার কপালে রাখা দেবদত্তর হাতটা
শক্ত করে চেপে ধরে অদিতি। চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে তার। চোখের জল মুছিয়ে কপালের ওপর স্নেহের স্পর্শে হাত বুলিয়ে দিতে থাকে দেবদত্ত। একসময় কখন যে তার ঘুমে চোখ ঢুলে আসে সে বুঝতেও পারেনি। ল্যাম্পশেডটা বন্ধ করার মতো ক্ষমতাও তার আজ নেই। ঘড়িতে তখন রাত 2টো। তাদের ঘুমটা ভাঙল বাবার আর্তনাদে। অদিতি, অদিতি, দেবদত্ত, বাবা, বাবা তাড়াতাড়ি দরজা খোলো, দরজা খোলো। দরজা ধাক্কানোর শব্দে উঠে বসে দেবদত্ত। ঘুম চোখেই দরজা খুলতে এগিয়ে যায় অদিতি। গৌরবকে গৌরবকে কোথাও খুঁজে পাচ্ছি না, ও ঘরে নেই। বাইরে চারিদিকে খুঁজেছি, কোথাও কোথাও পেলাম না ওকে। পাচ্ছি না মানে? ও তো তোমার পাশেই শুয়েছিল। কোথায় যাবে এত রাতে? বাথরুমে দেখেছো? আমি আমি পাশ ফিরতে গিয়েই দেখি ও নেই। প্রথমে ভেবেছিলাম টয়লেটে গেছে, কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও যখন ও এলো না, তখন বাইরে বেরিয়ে চারিদিক খুঁজে কোথাও পেলাম না ওকে। দাঁড়ান, আমি ওপরটা দেখে আসছি। বাবা, ওর যা মানসিক অবস্থা, ও বাইরে বেরিয়ে যায়নি তো? না না, চারিদিকে চাবি দেওয়া, কি করে বাইরে যাবে? একতলায় বারবার গৌরবের নাম ধরে ডেকে তন্ন তন্ন করে খুঁজেও পেল না দেবদত্ত। ওপরে ছাদের দিকে যায়নি তো? এই বলে লম্বা পায়ে সিঁড়ি ডিঙিয়ে ওপরে ছুট দিল সে। পিছু নিল অদিতি। না, ছাদের গেটে তালা ঝুলছে। দোতলার প্রত্যেকটা ঘর বন্ধ হয়ে পড়ে রয়েছে। চারিদিকের আলো জ্বালিয়ে স্টোররুম থেকে খাটের তলা পর্যন্ত খুঁজেও পাওয়া গেল না গৌরবকে। হঠাৎ অদিতির ওপরের বাথরুমের সুইচ বোর্ডের দিকে চোখ গেল। সুইচটা কি তুমি এখন দিলে দেবদত্ত? কই না তো, ওপরের ওয়াশরুমেও কি করবে? একতলাতেই তো আছে। লাইটের সুইচটা বন্ধ করে দিতেই যাচ্ছিল দেবদত্ত, হঠাৎ কি মনে হতে অদিতি বলল, দাঁড়াও দেবদত্ত, একবার দেখে নিলে হয় না ভেতরটা? এক প্রকার অগ্রাহ্য করেই বাথরুমের দরজাটা ঠেলল দেবদত্ত। আরে এখানে কি করতে আসবে তোমার? বাকি কথাটা শেষ করতে পারল না সে। মুখ হাঁ করে বাথরুমের মেঝের দিকে তাকিয়েছিল। ওর ওই ভয়ার্ত মুখের এক দৃষ্টতা দেখে বিপদের আশঙ্কা করল অদিতি। তার হাত পা তখন থরথর করে কাঁপছে, বিন্দু বিন্দু ঘাম জমেছে কপাল জুড়ে। সাহস সঞ্চয় করে একটু একটু করে বাথরুমের দিকে এগিয়ে গেল সে। এর মধ্যে বৃদ্ধ ওপরে এসে হাজির হয়েছেন। বাথরুমের শুকনো মেঝের ওপর অনবরত বয়ে চলেছে লাল রঙের সান্দ্র তরল, যার উৎস হল গৌরবের বাঁ হাতের কাটা ধমনী। তার ডান হাতের 2 আঙুলের ভাঁজে আলগা করে আটকে রয়েছে ব্লেডটা। রক্তক্ষরণ হয়ে কাটা জায়গাটায় মাছিরা উৎপাত শুরু করেছে। যন্ত্রণা অনুভূত হওয়ার মতো অবস্থায় গৌরব নেই। অজ্ঞান হয়ে পড়ে রয়েছে এক কোনায়। কল থেকে টিপ টিপ করে বিন্দু বিন্দু জল পড়ছে তার ঠোঁটে। বেশ কিছুক্ষণ চুপ করেছিল সবাই। এখানেই কি শেষ তবে? যন্ত্রণা সহ্যের ভয়ে শেষমেশ আত্মহত্যার পথ বেছে নিল সে। ওই বৃষ্টির রাতে হাজার আকুতি অনুরোধ করেও অ্যাম্বুলেন্স আনা যায়নি। কোনো এমার্জেন্সি সার্ভিসই সেই জলমগ্ন অলিগলিতে পরিষেবা দেওয়ার মতো অবস্থায় ছিল না। শেষমেশ গৌরবকে মাঝের সিটে শুইয়ে নিজের গাড়িতে করে নিয়ে বেরিয়ে যেতে হয়েছিল দেবদত্তকে। ইন্ডিকেটর লাইট লাল শালু দেখিয়ে কোনো রকমের ঝড়ের গতিতে হাসপাতাল নিয়ে আসা হলো গৌরবকে। সঙ্গে ছিল দিদি অদিতি, ওর বাবা আর পাড়ার বন্ধু অরণ্য। প্রতিবেশীরাও এগিয়ে এসে যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়েছিল সেই রাতে। সুইসাইড কেস, তাই পুলিশের হস্তক্ষেপ ছাড়া ভর্তি নেওয়া সম্ভব নয়। অবশেষে গৌরবের ট্রিটিং ডক্টর দীপাঞ্জন সেনের তত্ত্বাবধানে ভর্তি নিয়ে ট্রিটমেন্ট শুরু করা হয়। আইসিইউ এর বাইরের ওয়েটিং রুমটাই বোধহয় একমাত্র পরিজনদের উৎকণ্ঠায় কাটা প্রত্যেকটা মুহূর্তের সাক্ষী থাকে। ভোর 5:30 নাগাদ আরএমও ডেকে পাঠালেন গৌরবের দিদি ও বাবাকে। সঙ্গে গেল দেবদত্ত। দেখুন মিস্টার চ্যাটার্জি, গৌরব এমনিতেই খুব অসুস্থ। কোনো রকমের ইমিউনিটি পাওয়ার নেই ওর শরীরে। সবটাই বাইরে থেকে ওষুধ, ফ্লুইড এইসব দিয়ে এতদিন কন্ট্রোল করছিলাম আমরা, কিন্তু এখনও কোনো ওষুধেই রেসপন্ড করছে না। কেঁদে ওঠে অদিতি। ডাক্তারবাবু, ও বাঁচবে তো? দেখুন, এই মুহূর্তে
ও যে লেফট রিস্ট কেটে সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, তার জন্য কিন্তু আমরা ওর হ্যান্ড ফিস্টুলা সার্জারিটা করতে পারবো না। তাহলে তাহলে হাত সারলে কি অপারেশনটা করা যাবে? অনেকটা দেরি হয়ে যাবে, হয়তো ওকে বাঁচানোর কোনো চেষ্টাও করতে পারবো না। দুহাতের চেটো দিয়ে মুখ ঢেকে এক কোণে দাঁড়িয়ে থাকেন গৌরবের বাবা। অদিতির কথা জড়িয়ে যাচ্ছে ক্রমশ। দেবদত্ত নিজেকে যতটা শক্ত রাখা যায় সেই চেষ্টাই করে চলেছে। সে জিজ্ঞেস করল, ডাক্তারবাবু, তাহলে এখন কি করণীয়? এখন করণীয় বলতে যত তাড়াতাড়ি সম্ভব ডায়ালিসিস শুরু করতে হবে। ওর শরীরে যে পরিমাণ ওয়েস্ট প্রোডাক্ট জমছে তা যদি আর্টিফিশিয়ালি রিমুভ না করা হয় তবে আর সপ্তাহখানেকের মধ্যেও বিছানা ছেড়ে মাথা চাগাতে পারবে না। কিন্তু ওর হাতে তো ফিস্টুলা করা যাবে না। তাহলে নেক ক্যাথেটার করতে হবে। মানে? এর মানে হলো ওর গলার একটা টেম্পোরারি ক্যানিউলেশন করতে হবে। জুগুলার ভেইন থেকে রক্ত টেনে আপাতত যতদিন না হাতটা সার্জারি করার উপযোগী হচ্ছে ততদিন ডায়ালিসিস চালাতে হবে। তাল সামলাতে পারে না অদিতি। মাথা ঘুরতে থাকে তার। যে ভাইকে কোলে পিঠে বড় করে তুলল, অল্প বয়সে মাহারা ছেলেটার সমস্ত পৃথিবীটা জুড়েই শুধু দিদির স্নেহ আর নিঃস্বার্থ ভালোবাসা ছিল, আজ তারই প্রাণ সংশয়। ডক্টরস রুম থেকে ছুটে বেরিয়ে যায় অদিতি। ভাইয়ের গলায় ওই চ্যানেলের কথাটা কিছুতেই গিলতে পারছিল না সে। আপনি যা করার তাই করুন ডাক্তারবাবু, ওকে আমরা বাঁচাতে চাই যে কোনো প্রকারে। না না, এভাবে বলবেন না। আমরা যতটা সম্ভব চেষ্টা করছি। ও আপাতত অক্সিজেন সাপোর্টে আছে, অন্তত 12 ঘন্টা না হলে ঠিক বলা যাবে না। আপনারা যতটা তাড়াতাড়ি সম্ভব ডোনারের ব্যবস্থা করুন। ফ্রাস্ট্রেশনে একবার সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, এরপরেও যে করবে না তা কিন্তু বলা যায় না। এই মুহূর্তে দাঁড়িয়ে ওর সমস্ত বাঁচার ইচ্ছেই চলে গেছে, তাই ওর দিক থেকে কোনো কারণ নেই ওর এই জীবনে এত কষ্ট সহ্য করে বেঁচে থাকার। তাই আমাদের খুব সাবধানে সুপারভিশনে রাখতে হবে। পাশে দাঁড়িয়ে ম্লান মুখে সবটা শুনছিল গৌরবের বাবা। বেরিয়ে এসে দেবদত্তকে সে বলল, বাবা, আজ একবার কাগজের অফিসে কথা বলে দেখলে হয় না? আমি বেরোচ্ছি। অফিস থেকে হাফ ছুটি করিয়ে সিদ্ধার্থর সাথে ওর ওই চেনা মিডিয়া লোকের সাথে দেখা করব। আপনি ভাববেন না বাবা, এদিকটায় অতিথি আছে, আমি ডোনারের দিকটা দেখছি। ঘড়িতে তখন সকাল 6:30। বাড়ি ফিরে কোনো রকমে হাত মুখ ধুয়ে স্নান সেরে অফিসে বেরোলো দেবদত্ত। দুপুরে বন্ধু সিদ্ধার্থর সাথে দেখা করে কাগজের অফিসে রওনা দিল সে। দেখুন, আগামী 2-3 সপ্তাহে আমাদের সমস্ত স্লট কিন্তু শেষ। এই মুহূর্তে আপনাকে কী করে এই সপ্তাহের বিজ্ঞাপনের পাতায় জায়গা দিই বলুন তো? বলছি, কোনোভাবেই কি সম্ভব নয়? মানে যদি কারোর সাথে ইন্টারচেঞ্জ করা যায় শুধু এই সপ্তাহটার জন্য। আশা করি আপনি বুঝতে পারছেন। বিজ্ঞাপনটা দেওয়ার পরও খানিকটা সময় লাগবে ডোনার বাঁচতে। এবার এদিকে দেরি হলে ওদিকে ছেলেটার শরীরটা দিনকে দিন খারাপ হচ্ছে। আরে আমি বুঝতে পারছি, কিন্তু কিভাবে দিই বলুন তো? জায়গা যে নেই। যা বাড়তি টাকা পয়সা লাগে আমি দেব, আপনি সেই নিয়ে কিছু ভাববেন না। কিন্তু অ্যাডটা খুব দরকার ছিল। আচ্ছা, আমি দেখছি। আপনারা এখানে একটু বসুন, আমি এডিটরের সাথে কথা বলে চেষ্টা করছি একবার। এই বলে তিনি বেরিয়ে গেলেন। দেবদত্ত আর সিদ্ধার্থ একে অপরের মুখের দিকে তাকালো। চিন্তা করিস না, কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে, ভরসা রাখ। এর মধ্যেই ঘরের দরজা খোলার শব্দ হয়। টেবিলের ওপর কাগজের গোছা রেখে সিদ্ধার্থের পরিচিত সেই সাংবাদিক একটা টেমপ্লেট পেজের জেরক্সের তর্জনী রেখে বললেন, এই যে পাতার সবচেয়ে ওপরের কলমটায় আপনার বিজ্ঞাপনটা দেওয়া হবে। এইখানে একটা ট্যুর এজেন্সির সাথে ইন্টারচেঞ্জ করা গেছে, কিন্তু এটার জন্য 5 গুণ চার্জ করছে ওরা। কত? সাধারণত এই ডোনারের বিজ্ঞাপনের জন্য আমরা 1,300 নিয়ে থাকি। মানে 15,000 টাকা? আগে হ্যাঁ, তাই ধরতে পারেন আপাতত। তারপর কাগজ যদি কিছু চার্জ করে তো করতেও পারে। আচ্ছা, বলছিলাম যে একটু কম সম কিছু করা যায় নাকি? মানে এতটা টাকা বিজ্ঞাপনে, আসলে এই প্রসেসটাই তো অনেকটাই খরচ। পোস্ট অপারেশনের ওষুধ, চেক আপ আছে, তারপরে আবার। সিদ্ধার্থ অনেকভাবেই বোঝানোর চেষ্টা করছিল। পাশ থেকে দেবদত্ত একটাও কথা না বলে তার মুখের অভিব্যক্তি লক্ষ্য করে যাচ্ছিল। করে দিন,
আমি রাজি। নিজের স্যালারির 4 ভাগের 1 ভাগ দিয়ে এই সপ্তাহে ডোনারের বিজ্ঞাপন দেওয়ার কাজ সারল দেবদত্ত। এদিকে হসপিটালে গৌরবের জ্ঞান ফিরেছে, কিন্তু বিপদ এখনও কাটেনি। কথা শোনার বা বলার মতো অবস্থায় সে এখনও আসেনি। মাঝখান থেকে কেটে গেছে 3-3টে দিন। ডক্টর দীপাঞ্জন সেন ইতিমধ্যেই দেবদত্ত আর অদিতিকে ডেকে পাঠিয়ে বলেছেন, যখন বিজ্ঞাপন থেকে ফোন কল আসবে অনেক রকম অযৌক্তিক আবদার পাবেন। এদের মধ্যে এজেন্সিও থাকে কিছু, খুব সাবধানে এগোবেন। একবার বিশ্বাস করে ঠকেছেন, এতগুলো টাকার সময় বেরিয়ে গেছে। এবারে কিন্তু আর হাতে সময় নেই নতুন করে প্রসেস শুরু করার। তাই ব্লাড গ্রুপ, টেস্ট রিপোর্ট, বাড়ির কনসেন্ট দেখে তারপর আনবেন। আর হ্যাঁ, দেখবেন যাতে যতটা কম বয়স হয় ততই ভালো। রবিবারের কাগজের বিজ্ঞাপনের পাতায় সবার ওপরে ডোনারের বিজ্ঞাপন। সকাল থেকে একটার পর একটা ফোন এসে চলেছে। অদিতি একা আর সামলে উঠতে পারছিল না। দেবদত্ত শর্টলিস্ট করতে থাকে একদিকে। দিন তিনেক এইভাবেই কাটল। গৌরব এখন অনেকটাই সুস্থ। এবার তার গলার ক্যাথেটার দিয়ে ডায়ালিসিস শুরু করার প্রস্তুতি নিচ্ছে ডাক্তারেরা। কিন্তু এদিকে বিপত্তি হল যে গ্রুপ ম্যাচিং যাদের সাথে হচ্ছে তাদের হয় অ্যাবসার্ড ডিমান্ড, নয়তো বাড়ির কনসেন্ট নেই। কিছু জনের কিডনি দেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ পর্যন্ত নেই। আরও 2 দিন কেটে গেল। এক প্রকার আশা ছেড়ে দিয়েছিল দেবদত্ত। হঠাৎ একদিন সকালে তার ফোনটা বেজে ওঠে। হ্যালো, নমস্কার, কাগজের বিজ্ঞাপন থেকে আপনার নাম্বারটা পেলাম। আপনি গৌরব বাবু? না, আমি গৌরব নই। আপনি বলতে পারেন। বিজ্ঞাপনের নাম্বারটা আমারই। আপনার নাম? সোমলতা রায়। বয়স? 23। কি মানে, আপনি ডোনেট করতে চান নাকি বাড়ির কারোর হয়ে ফোন করলেন? আমি করতে চাই। বাড়িতে আমি আর অসুস্থ মা ছাড়া আর কেউ নেই। আপনি কি তাহলে মার জন্যই দিতে চাইছেন? হ্যাঁ, আমার মা ক্যান্সার পেশেন্ট। কেমোর খরচ আর চালাতে পারছে না, তাই। আচ্ছা বেশ, আপনার ব্লাড গ্রুপটা? বি পজিটিভ। ডিটেলস লিখতে গিয়েও থেমে গেল দেবদত্ত। প্রায় দিন 5 ঘেঁটেও গৌরবের ব্লাড গ্রুপের একজনেরও সন্ধান সে পায়নি। ফিমেল ডোনার, তার উপর বয়সটাও কম। প্রথম থেকেই নাক উঁচু করেই ছিল দেবদত্ত। লিখতে হয় ফর্মালিটি, তাই সে লিখছিল। কিন্তু এই প্রথম তার ডক্টর দীপাঞ্জনের কথাটা মনে হলো। ব্লাড গ্রুপ 1 হলে পরের দিকে অনেক সুবিধে হয়। কিন্তু একটা 23 বছরের মেয়ে সবে তার জীবন শুরু করতে যাবে, এই সময় একটা কিডনি দিয়ে দেওয়া মানে বাকি জীবনটা নিজের হাতে নষ্ট করে দেওয়া। এ পাপের ভাগিদার হওয়াটা সত্যি কি ঠিক হবে? কিন্তু ব্লাড গ্রুপটা যে মিলল তার বেলা। এইটুকু স্বার্থপর না হতে পারলে গৌরবের অপারেশনটাও যে করা যাবে না। এদিকেই আইডিয়াল ডোনার পাওয়া যাচ্ছে না, তার উপর ফোনের উপাস থেকে কথাটা ভেসে আসতে তার সম্বিত ফিরল। কি করতে হবে যদি একটু বলতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ নিশ্চয়ই, আপনি একটু অপেক্ষা করে যান। আমি শর্টলিস্ট করে আপনাকে বিকেলের মধ্যে জানিয়ে দিচ্ছি। আপনি বাড়ির অ্যাড্রেস আর ওই ডিমান্ডটা একটু প্লিজ হোয়াটসঅ্যাপ করে দেবেন। প্রত্যুত্তর না শুনেই ফোনটা রেখে দেয় দেবদত্ত। ডায়েরি হাতেই রান্নাঘরে নেমে আসে সে। অদিতি তার সিঁড়ি দিয়ে নেমে আসার শব্দ পেয়ে বলে, নতুন কেউ করলো? হ্যাঁ, একজন মহিলা, এই মানে খুব অল্প বয়সী মেয়ে, নাম সোমলতা রায়, ফোন করেছিল। অল্প বয়স? কত? 23। কি মাথা খারাপ হয়েছে নাকি? এ নির্ঘাত কোনো দালালের কাজ। এত কম বয়সে কোন মেয়ে রাজি হবে বলো তো? আরে আমিও তো তাই ভেবেছিলাম, কিন্তু সেম ব্লাড গ্রুপ, আবার ডিমান্ডটাও তুলনামূলকভাবে কম। কত চেয়েছে? ওই 6 মতন। মার কেমোথেরাপির জন্য খরচ করবে, তাই আর কি। আমার মন সায় দিচ্ছে না। যদি আগের বারের মতো কিছু হয়। অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপ করেছে, খোঁজ নিয়ে একবার দেখব। দেখো, যদি সব ঠিক থাকে তো প্রসেসটা শুরু করে দিতে হবে। কাল আবার ওর গলায় ক্যাথেটারটা বসানোর কথা। ওকে এইভাবে আমি দেখতে পারবো না। অদিতি, ভেঙে পড়ো না, আমি খোঁজ লাগিয়ে দেখছি। বিকেলের মধ্যে আমি জানাবো বলেছি। ছুটির দিন, তাই বন্ধু সিদ্ধার্থকে নিয়ে বেরিয়ে পড়ল দেবদত্ত। মেয়েটির পাঠানো অ্যাড্রেস ধরে তার পাড়া প্রতিবেশীদের থেকে খোঁজ নিয়ে নিশ্চিত হল প্রত্যেকটা কথাই মিলে গিয়েছে।
মিথ্যের আশ্রয় সে নেয়নি। তাই পরামর্শ করে পরের দিন সকালে সোমলতাকে হসপিটালেই আসতে বলল সে। বেশ ভোর ভোর ঘুম থেকে ডেকে দেওয়া হলো গৌরবকে। সে জানে আজ তার উপর দিয়ে কি যেতে চলেছে, কিন্তু কি করবে সে? একবার তো মরতে গিয়েও পারেনি, উল্টে পরিবার পরিজনের কষ্ট বেড়েছে তাকে নিয়ে ছুটোছুটি করতে। বাড়িতে বাবার বয়স হয়েছে, দিদি একাই সংসারটাকে ধরে রেখেছে। জামাইবাবু দিনকে রাত, রাতকে দিন করে অফিস বাড়ি হাসপাতাল করছে। তার চিকিৎসার যাবতীয় খরচ থেকে ডোনার জোগাড় করা, এইসব করতেই মাথার ঘাম পায়ে ফেলছে। ওই যে পাড়ার সেই ছোটবেলার বন্ধুটা আজ 1 সপ্তাহ হলো কলেজ কামাই করে তার সাথে ভিজিটিং আওয়ার্সে দেখা করতে আসছে, অন্তত তাদের মুখ চেয়ে দাঁতে দাঁত চেপে যন্ত্রণাটা সহ্য করে নিচ্ছে। হে ঠাকুর, সহ্য শক্তি দাও। ডক্টর দীপাঞ্জন সেন মাথার উপর হাত রেখে বললেন, একটু ব্যথা হবে, চোখ বুজে থাক, দেখতে হবে না, আর নড়বি না একদম। বেডের চারিপাশে জুনিয়র ডাক্তার আর নার্সের ভিড়। ডক্টর সেন বললেন, সিস্টার্স, ক্যাথেট রেডি আছে? ইয়েস স্যার। এই বলে ছুঁচ লাগানো ক্যাথেটটা এগিয়ে দিল ডক্টর সেনের হাতে। হাতে সার্জিক্যাল গ্লাভসের আগায় ক্যাথেটের একদিক ধরে আলতো করে গৌরবের কোমল চামড়ায় গেঁথে দিলেন ছুঁচালো সূচের ফলা। দাঁতে দাঁত চেপে একটাও শব্দ না করে সহ্য করে নিল গৌরব। ছিদ্র থেকে রক্ত গড়িয়ে পড়ল সাদা চাদর ও বালিশের ওয়ারে। সিস্টার, কটন। গেঁথে যাওয়া সূচের ছিদ্রর উপর তুলো দিয়ে চেপে ধরলেন একজন নার্স। গৌরব এতক্ষণ নিঃশ্বাস আটকে ছিল, এই বোধহয় হয়ে গেল ক্যাথেট লাগানো। ঠিক সেই সময় তার ঘাড়ের ওপর চাপ দিয়ে পাইপের শেষ দিকটা জাগুলার ভেইনের সঙ্গে সংযোগ করলেন ডক্টর সেন। যন্ত্রণায় চিৎকার করে উঠল গৌরব। গলা খুলে তারস্বরে আর্তনাদের সাথে তার দুচোখ পেয়ে নেমে এলো কাতর অশ্রুধারা। ইটস ডান। সিস্টার্স, জায়গাটা পরিষ্কার করে দিন। ডক্টর, ও তো নিঃশ্বাস নিতে পারছে না যন্ত্রণাতে। অক্সিজেনটা আপাতত লাগবে, চালিয়ে দিন, একটু শান্ত হোক। বড্ড লেগেছে আজর। একটা ঘুমের ইঞ্জেকশন দিচ্ছি, যন্ত্রণাটা সাময়িকভাবে বুঝতে পারবে না। এই বলে ইঞ্জেকশন দিয়ে বেরিয়ে গেলেন ডক্টর সেন। তখনও গৌরব যন্ত্রণায় কেঁদে চলেছে। কান্নার আওয়াজ তার কেবিনের বাইরে অবধি শোনা যাচ্ছিল। দরজার ওপার থেকে সবটা সচক্ষে প্রত্যক্ষ করছিল ওর বাবা আর দিদি। শোকে পাথর হয়ে গেছে তারা দুজন, এক ফোঁটা চোখে জল নেই তাদের। দেবদত্ত কিছুটা দূরে চুপ করে বসেছিল। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। মোবাইল স্ক্রিনের নামটা ভেসে উঠল, সোমলতা, ব্র্যাকেটে ডোনার। হ্যাঁ, হ্যালো, এসে গেছেন? আমরা 4th ফ্লোরে আছি। আচ্ছা, কেবিন নাম্বার? কেবিন নম্বর 21C। নাম গৌরব ব্যানার্জি। আপনি লিফট ধরে চলে আসুন, আমি লিফটের সামনে দাঁড়িয়ে আছি। নাকি তলায় যাব? না, আমি পারবো। 4th ফ্লোরের লিফটের সামনেই দাঁড়িয়েছিল দেবদত্ত, কিন্তু ভিড়ের ঠেলায় সেদিকে চোখ যায়নি সোমলতার। আর না চেনাটাও স্বাভাবিক, এর আগে তো কখনো তাদের দেখা হয়নি। করিডোর ধরে সে 19A থেকে একে একে চোখ রেখে হাঁটতে থাকে। প্রত্যেকটি কেবিনের বাইরে পরিজনদের ভিড়। সকালের ভিজিটিং টাইম চলছে। সামনের এক ওয়ার্ড বয়কে সে জিজ্ঞেস করে, দাদা, 21Cটা কোন দিকে পড়বে? সোজা চলে যান, ডান দিকে শেষ ঘরটা। বাইরে ওই যে দুজন বসে আছে, ওরা বাড়ির লোক। ওয়ার্ড বয়ের কথা মতো এগিয়ে গেল সোমলতা। কেবিনের দরজার সামনে আসতেই কাছের ওপারে এক অল্প বয়সী ছেলের যন্ত্রণা কাতর মুখ তার দৃষ্টি কেড়ে নিল। তার মাথা ভর্তি চুল, চামড়া কুঁচকে রোগ কাঠ চেহারাটা বেরিয়ে এসেছে। নাকে অক্সিজেন মাস্ক, গলার ওপর ক্যাথেট, সামনে রক্ত, সেলাইনের বোতল ঝুলছে। তা থেকে পর্যায়ক্রমে ফোঁটা ফোঁটা সেলাইন পড়ছে। হঠাৎ তার মাথাটা দরজার কাছে ঠোকা লাগল। অদ্ভুত ব্যাপার, সে কি অজান্তেই ভেতরে ঢুকতে চাইল? ছেলেটিকে প্রথম দেখছে, কিন্তু কি যেন এক অদ্ভুত মায়ার টান দুই চোখের তারায়। এক দৃষ্টে সে জানালার বাইরের রোদের আলোর দিকে তাকিয়ে আছে। চোখের কোণে তখনও জলের কুচি জমে রয়েছে তার। ভিতর থেকে ইলেকট্রোকার্ডিওগ্রামের শব্দ ভেসে আসছে। আচমকা পিছন থেকে কেউ ডেকে বলল, আপনি সোমলতা? এর মাঝে কেটে গিয়েছে একটা গোটা দিন। গৌরবের প্রথম ডায়ালিসিস হলো আজ। এর মধ্যে ডক্টর সেন সোমলতাকে কিছু টেস্ট করাতে দিয়েছিলেন। রিপোর্ট ইতিবাচক আসায় আজ আবার ডেকে পাঠিয়েছেন। টানা 9 দিন হাসপাতালে থাকার পর আজ গৌরবকে ডিসচার্জ করা হবে। সকালবেলায় স্নান সেরে মন্দিরে পুজো দিয়ে এসেছে বাবা আর দিদি। বেলার দিকে একেবারে চেক আপ করে ডিসচার্জের কাগজপত্র আর ওষুধ সমস্ত কিছু লিখে দেবেন বলেছেন ডাক্তার। ঘড়িতে বেলা 11টা।
ডায়ালিসিস শেষে সিস্টাররা তাকে স্নান করিয়ে তৈরি করে দিয়েছে। খাবারে অনীহা, তাই দিদির জোর করে খাইয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। একটু খেয়ে নে, বল পাবি না তো এরকম করলে। এত ওষুধ স্যালাইন, পেটে খাবার না থাকলে দাঁড়াতে পারবি না। লক্ষ্মীটি, একটু খেয়ে নে। কোনো উত্তর নেই তার মুখে। একভাবে মাথা নিচু করে সে বসে আছে। ওদিকে বিলিং কাউন্টারে গেছে বাবা আর দেবদত্ত। এদিকে একা গৌরবকে বুঝিয়ে কিছুতেই খাওয়াতে পারছিল না অদিতি। এর মধ্যেই ঘরে ঢুকলো দেবদত্ত। চোখের ইশারায় কিছু বোঝাতে চাইল অদিতি। গিটারটা আমি কিন্তু অর্ডার করে দিয়েছি, এলে কিন্তু আমরা একসাথে জ্যামিং করব। এই সুযোগে একদলা ভাত গৌরবের মুখের দিকে এগিয়ে দিল অদিতি। দলাটা মুখে নিয়েই দিদিকে জাপটে ফুঁপিয়ে কেঁদে উঠল গৌরব। এতদিনের জমে থাকা আবেগ যেন নিমিষের মধ্যে উগরে দিতে চাইল সে। আমি কেন? গৌরব, ভেঙে পড়ে না। এই তো আর কটা দিন, ট্রান্সপ্ল্যান্টের প্রসেস শুরু হয়ে গেছে। অপারেশন হলেই তুমি একদম ফিট হয়ে যাবে। আমি আর নিতে পারছি না রে, আমি আর নিতে পারছি না। দরজার ওপার থেকে সবটা দাঁড়িয়ে দেখছিল বাবা। তার কাছে করার মতো কিছুই নেই যা দিয়ে ছেলের কষ্টের সিকি ভাগও সে কমাতে পারবে। অসহায়ের মতো দেওয়ালে মাথা ঠুকে যায় সে। নার্সের ডাকে তার হুঁশ ফেরে। ডক্টর ওকে নিয়ে যেতে বললেন চেম্বারে। ডিসচার্জ পেপারস রেডি আছে। আর ডোনারকে এনেছেন তো? আসলে ডক্টর কাউন্সিলিং অ্যারেঞ্জ করেছেন, তাই আর কি। মাথা নেড়ে সম্মতি জানায় বৃদ্ধ। মিনিট 10 মধ্যে হুইল চেয়ারে করে ডক্টর সেনের চেম্বারের বাইরে আনা হলো গৌরবকে। সঙ্গে এলো বাবা, দিদি আর দেবদত্ত। শুনছো, সোমলতাকে একবার ফোন করে দেখো না, কত দূর এসেছে। এরপর তো আমাদেরই ডাকবে। বেশ কয়েকবার চেষ্টা করেও সোমলতাকে পাওয়া যাচ্ছিল না। চিন্তায় পড়ে গিয়েছিল দেবদত্ত। এদিকে গৌরবের সামনে কিছু বলার উপায় নেই। এমনিতেই সে ভেঙে পড়েছে। দুশ্চিন্তা মাথায় ঢোকালে কি না কি ভেবে বসবে। চেম্বারের বাইরে ছটফট করছিল দেবদত্ত। হঠাৎই ভেতর থেকে ডাক আসে, গৌরব ব্যানার্জি। তোমরা ওকে নিয়ে ভেতরে যাও, আমি দেখছি ও কত দূর এসেছে। এত ইরেসপন্সিবল হলে হয়? অন্তত ফোনটা ধরে তো বলবে। অদিতি হুইল চেয়ারটা ঠেলে ডক্টর সেনের চেম্বারের ভিতরে নিয়ে এলেন গৌরবকে। পেছনে এলেন ওদের বাবা। দেবদত্ত বারবার চেষ্টা করেও না পেয়ে ভেতরে ঢুকতে যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে একটা ডাক ভেসে এলো, ভেতরে যেতে পারি? সোমলতা, তুমি দেরি করলে তো আমি তো ভাবলাম যে হাসবেই না হয়তো। যাই হোক, এসো ভেতরে। এই বলে দরজাটা খুলে তাকে এগিয়ে দিল দেবদত্ত। ডক্টর সেনের টেবিলের ঠিক উল্টো দিকেই হুইল চেয়ারে মাথা নিচু করে বসে আছে গৌরব। কোনো এক মন্ত্র বলে হাসি খুশি প্রাণোচ্ছল ছেলেটা আজ পাষাণে পরিণত হয়েছে। আজকাল তার মুখের দিকে আর তাকানো যায় না। একটা কাপড় জড়িয়ে গলার ক্যাথেটটা ঢাকা রয়েছে। সোমলতাকে দেখা মাত্রই ডক্টর সেন বললেন, আসুন, প্লিজ হ্যাভ ইউর সিট। ঠিক গৌরবের হুইল চেয়ারের পাশের চেয়ারটাতেই ও এসে বসল। একবার আর চোখে গৌরবকেই দেখার চেষ্টা করল বোধ হয়। আজ আপনাদের কিছু কথা বলে দেওয়া দরকার বলে মনে হয়েছে, আর তাই এখানে ডাকা হয়েছে। সবাই এক মনে ডক্টর সেনের মুখের দিকে তাকালো। প্রেসক্রিপশন প্যাডের ওপর পেনটায় ঢাকনা লাগিয়ে দিয়ে রেখে তিনি বললেন, আমাদের হাতে সময় খুব বেশি নেই। আপাতত ক্যাথেট দিয়ে ডায়ালিসিস চলবে। হাতটা ঠিক হলে ফিস্টুলাটা করিয়ে নিতে হবে। কিন্তু ওর শরীরের যা কারেন্ট কন্ডিশন, তাতে ডায়ালিসিস বেশি দিন ওর পক্ষে নেওয়া সম্ভব হবে না। কোলাপস করে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই যতটা তাড়াতাড়ি সম্ভব ট্রান্সপ্ল্যান্টটা করে ফেলতে হবে। আমি পরপর টেস্ট দিতে থাকব। সোমলতা আর গৌরব দুজনকেই টেস্ট করতে হবে। রিপোর্টস দেখে আমি পরের ধাপে এগোবো। এর পরের চূড়ান্ত ধাপ হলো ক্রস ম্যাচিং টেস্ট। আর সপ্তাহখানেক পরে আমি ডেট দেব। লিগ্যাল পার্টটা আপনারা যত তাড়াতাড়ি সম্ভব করে নিন। আমার অ্যাসিস্ট্যান্টকে সমস্ত ব্রিফ করা আছে, ও আপনাদেরকে গাইড করে দেবে। আর আপনারা যেহেতু বাইরে থেকে ডোনার নিচ্ছেন, তাই কোনো একটা আত্মীয়তার পরিচয় দিতে হবে। সেই মতো কাগজপত্র বানাতে লাগবে। নেতা, মন্ত্রী, উকিল যা লাগবে করুন, বাট একটু তাড়াতাড়ি। কথা শেষ হতেই বেল বাজিয়ে তিনি অ্যাসিস্ট্যান্টকে ডাকলেন, পরের জনকে পাঠাও। সবাই উঠেই যাচ্ছিল। হঠাৎ ডক্টর সেন দেবদত্তর দিকে তাকিয়ে বললেন, আপনি গৌরবকে নিয়ে বাইরে যান, বাবাকেও নিয়ে যান। ডোনার আর ওর দিদির সাথে আমার কিছু কথা আছে। গৌরবের হুইল চেয়ারটা ঠেলে বাইরে নিয়ে গেল দেবদত্ত। দরজার মুখ থেকে বেরিয়ে যাওয়ার সময় সোমলতা কি মনে হতে পিছন ফিরে তাকালো। কি আছে ওই নিষ্পাপ মুখটায়? গোঁফের রেখার নিচে মসৃণ কোলাজে বোনা
ঠোঁট দুটো কি কিছু বলতে চাইছে? নিষ্পলক চোখের তারায় মেঘের আনাগোনা আজ সোমলতাকে কেন ভেজা মাটি হতে উদ্বুদ্ধ করছে? উত্তর অজানা তার। গৌরব হয়তো বুঝতেই পারেনি যে তাকে কেউ সেই মুহূর্তে দেখছে। আসলে লুকিয়ে রাখতে চায় ও নিজেকে। এই ক্ষতবিক্ষত শরীরটা কারো সামনেও আনতেই চায় না। সেই তো কাটা দাগগুলো দেখে কেউ পালিয়ে যাবে, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে, ঠিক যেমনটা ওর কলেজের বন্ধুরা ওর রেনাল ফেলিওর ধরা পড়ার পর সরে গিয়েছে। ঠিক যেমনই করে ওর প্রেমিকা সপ্তাহ 2 আগে ওর কোনো কথার উত্তর দিচ্ছে না, ফোন তুলছে না, এড়িয়ে যাচ্ছে ওকে। প্রিয় মানুষের এই অবহেলার বোঝা তার দিনকে দিন ভারী হয়েই চলেছে। তাই আত্মপ্রকাশ করতে তার ভয় হয়, ঘেন্না হয়, লজ্জা হয়। চশমার এপার থেকে সৌম্য চোখে 2 চোখ ভরে দেখছে সে। একটা মনমরা ছেলে যার সমস্ত বাঁচার ইচ্ছা চলে গিয়েছে। সে একটু একটু করে ঘরের বাইরে বেরিয়ে যাচ্ছে, যেন তার যাওয়ার পথ চেয়ে বসে আছে সে। ওরা বেরিয়ে যাওয়ার পর ডক্টর সেন অদিতির দিকে তাকিয়ে বললেন, ওর মনের অবস্থা দেখলেন? কোনো রকমের যা হচ্ছে তা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। অ্যাকিউট ডিপ্রেশন, খেতে চাইছে না কিছুই। আমি কিছু বুঝতে পারছি না ডাক্তারবাবু, ওকে কিভাবে টেনে বের করে আনবো এসবের থেকে? ক্রিয়েটিভ কিছু যেটা ও ভালোবাসে তার মধ্যে রাখুন, মনটা ডাইভার্ট করতে দিন, ওকে একা থাকতে দেবেন না। চেষ্টা করবো ডাক্তারবাবু। সোমলতা, আজ আসতে একটু দেরি হলো বোধহয়, কিন্তু কেন বলুন তো? মাথা নিচু করে রাখে সোমলতা। কি উত্তর দেবে সে বুঝে উঠতে পারে না। সকালে মার অসুস্থতাকে কাঠগোড়ায় তুলে তার দেরি হওয়ার অ্যালিবাই দেওয়ার কথা সে ভাবতেও পারে না। মাকে যে সে বড্ড ভালোবাসে। চুপ করে ডক্টর সেনের কথা শুনে যায় সে। দেখো, ডোনার হতে চলেছ, অনেকটা দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছো অজান্তেই। সময়ের ব্যাপারে একটু সচেতন থাকতে হবে, কেমন? আর হ্যাঁ, গৌরবের সাথে যতটা পারবে বন্ধুর মতো মেশার চেষ্টা করো। প্রথম প্রথম ও এড়িয়ে যেতে চাইবে, কিন্তু একবার ভরসার হাত পেলে ও কিন্তু সহজে ছাড়বে না। হি ইজ আ ভেরি সেন্সিটিভ বয়। এক গাল হাসি টেনে কথাটা শেষ করলেন ডাক্তার। আউটডোরের বাইরে রাখা গাড়িতে কোনো রকমে টেনে ধরে বসাতে হলো গৌরবকে। বন্ধু অরণ্য আর দেবদত্ত মিলে তাকে টেনে তুলল। হাঁটা চলার ক্ষমতা সে সাময়িকভাবে হারিয়েছে। মাঝের সিটটার জানালার ধারে উঠে বসে গৌরব। সবাই গাড়িতে উঠেই পড়েছিল। হঠাৎ অদিতির চোখে পড়ল ওই কিছুটা দূরে বাস স্টপে সোমলতা দাঁড়িয়ে রয়েছে। গাড়িটা তার সামনে নিয়ে গেল দেবদত্ত। জানালার কাঁচ নামিয়ে অদিতি বলল, চলে এসো সোমলতা, যাওয়ার পথে তোমার বাড়ির সামনে নামিয়ে দিচ্ছি। সোমলতার চোখ তখন অদিতির পাশের সিটে বসা বাইরের রাস্তার দিকে এক মনে তাকিয়ে থাকা ছেলেটার দিকে। জ্ঞান ফেরার পর থেকে সে একটিবারের জন্যেও তার দিকে তাকায়নি। তারও যে অস্তিত্ব আছে এ কথা সে জানে, কিন্তু মানতে চাইছে না। শুধুই তাকে এড়িয়ে যাওয়ার ফন্দি। হ্যাঁ, না, আসলে আমার একটা কাজ ছিল, ওটা করে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। আপনারা যান, আমি এখান থেকে বাস ধরে নিচ্ছি। আর কথা বাড়ায় না অদিতি। কাজ তুলে ধোঁয়া উড়িয়ে বেরিয়ে যায় গাড়িটা। সোমলতা মাথা নামিয়ে ভাবতে থাকে যে আজ গাড়িতে উঠলে তার বাস ভাড়ার খরচটা বেঁচে যেত। সংসারে যা টান পড়েছে তাতে এইভাবে একটু একটু করে সঞ্চয় না করলে ভাড়ার ফুরোতে সময় লাগবে না বেশি। কিন্তু যার জন্য সে এসেছে সেই হয়তো মন থেকে চায় না তার সংস্পর্শে সোমলতা আসুক। সে একা থাকতে চায়। মুখে না বললেও এড়িয়ে যাওয়া দেখে আঁচ করে নেওয়া তো যায়। তাই আত্মসম্মান বিকিয়ে গাড়িতে না ওঠার সিদ্ধান্তটা নিয়ে সে একদমই ভুল করেনি। এই ভেবেই কপালে জমা ঘামটা চুড়িদারের ওড়না দিয়ে মুছে নিল সে। মিনিটখানেক দাঁড়াতেই বাস এসে গেল। মাঝে কেটে গেছে 1 সপ্তাহ। গৌরব এখন আগের থেকে অনেকটা ভালো। নিজের পায়ে দাঁড়িয়ে হাঁটতে পারছে। বাবা দিদির জোড়াজুড়িতে খাওয়াটা সামান্য বাড়ানো গেছে। মাঝে মধ্যে অরণ্য আড্ডা দিতে আসে, সবটাই ওর মন ভালো রাখার জন্য। কিন্তু তার মনের অবস্থা কি আদৌ পাল্টানো গেছে? যা ছিল, বরং বাড়িতে ফিরে পুরনো দিনের কথাগুলো চোখের সামনে ভেসে উঠতে তার কষ্ট আরও বেড়ে যায়। ঠিক মাস 10 আগে যখন গিটার কাঁধে ছেলেটা কলেজে যেত, বন্ধু বান্ধব আড্ডা, কালচারাল ফেস্ট, কলেজ ব্যান্ড, রাত জাগে রিহার্সাল, ছুটিতে বন্ধুরা মিলে পাহাড়ে যাওয়া, কোথায় গেল সেই দিনগুলো? সবাই তো আছে, যে নেই তা সেই।
মাস্টার্সে ফাইনাল ইয়ারের পরীক্ষাটাও সে দিয়ে উঠতে পারেনি। কি করবে এই ভবিষ্যৎ নিয়ে? সে তো বেঁচে থেকেও মরে গেছে বহু দিন আগে। কোনো সোশ্যাল মিডিয়াতেও আর সে নিজেকে রাখেনি। নিজের অ্যাকাউন্টগুলো পার্মানেন্টলি ডিলিট করে দিয়েছে। একটা ফেক অ্যাকাউন্ট থেকে বন্ধুদের সাথে কাটানো তার মুহূর্তের ছবিগুলো মাঝে মধ্যে সে দেখে। তাকে ছাড়া পৃথিবীতে সবাই তো দিব্যি আছে। কি দরকার তাকে? সহানুভূতি আর সান্ত্বনা নিতে নিতে তার চোখের পাতা শুকনো হয়ে গেছে। আজকাল সে কাঁদতে পারে না, বালিশে মুখ গুঁজে গোঙায়। আগের গিটারটাও নষ্ট হয়ে গিয়েছে। দেবদত্ত একটা নতুন গিটার এনে দিয়েছে বটে, তবে তা খুলেও দেখেনি গৌরব। কি হবে গান গেয়ে? কোথায় গাইবে? কাদের জন্য গাইবে? যার চোখের দিকে তাকিয়ে সে গান লিখত, তার তো আজ মাসখানেক কোনো খোঁজই নেই। টেবিলের উপর মাথা রেখে আনমনে ফেসবুক স্ক্রল করে যাচ্ছিল সে। হঠাৎ কি একটা চোখে পড়তে আঙুলটা থেমে গেল। ও কি সত্যি দেখছে নাকি এ তার দুঃস্বপ্ন? নিজের চোখকে বিশ্বাস হয় না তার। এও কি সম্ভব? ক্রমাগত জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে গৌরব। চেয়ার থেকে উঠে ঘরের মধ্যে ছবিটা দেখে আর পায়চারি করতে থাকে। মোবাইলটা স্ক্রিনের উপর ঝুঁকে পড়ে উন্মত্তভাবে। কি একটা খুঁজতে থাকে সে। ঠিক কিছু মুহূর্ত পর তার চোখ আটকে যায়। রাগে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে। ফোনটা মাটির ওপর এক আছাড়ে ছুঁড়ে ফেলে দেয়। নিমিষের মধ্যে দুটুকরো হয়ে যায় সেটা। ঠিক সেই সময় পেছন থেকে একটা ডাক শুনতে পায় সে। আসতে পারি? ঠিক সেই মুহূর্তে কিভাবে একজন মানুষের সাথে ব্যবহার করতে হয় সে কথা গৌরবের মাথাতেই আসে না। তার তিলে তিলে গড়ে তোলা একাকিত্বের পাঁচিলের মধ্যে দিয়ে কেউ ভিতরে আসার চেষ্টা করছে। সে আবারও স্বপ্ন দেখাবে তাকে, পাশে থাকার মিথ্যে আশ্বাস দেবে, কিন্তু দিনের শেষে সেও ঠিক ছেড়ে চলে যাবে তাকে। পড়ে রইবে তার চিরন্তন যন্ত্রণা আর কান্নায় ভেজা বালিশটা। আর কেনই বা আসতে দেবে সে কাউকে? কত লোকে খেলবে তার আবেগ নিয়ে? একটা দীর্ঘশ্বাস ফেলে পিছনে ঘুরে দরজার দিকে এগিয়ে যায় গৌরব। না, আসতে পারেন না। কে হন আপনি? ডোনার? আসলে আপনি কেমন আছেন? আমি মরে যাই, বেঁচে থাকি, তাতে কার কি এসে যায় বলুন তো? না না, মানে আমি সেভাবে কিছু বলতে চাইনি। সেভাবে এভাবে কোনোভাবেই আমার খোঁজ নিয়ে সহানুভূতি দেখিয়ে আপনার দুঃখ বিলাসে সস্তা সামগ্রী বানাবেন না, প্লিজ। ক্রমশ চশমার কাজ ঝাপসা হয়ে ওঠে। দুচোখ বেয়ে জল নেমে আসে সোমলতার। গৌরব তাতেও থামল না। দেখুন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনার আর আমার এখন থেকে টাকার সম্পর্ক। খোঁজ নেওয়ার, যত্ন নেওয়ার কোনো দরকার নেই। শালা সব এক, সবাই এক। ছেড়ে চলে যেতে এসেছে। চশমার দু ফাঁক দিয়ে জল গড়িয়ে পড়ে সোমলতার। কি হলো? দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে আমার সহ্য হচ্ছে না। চলে যান, সরে যান এখান থেকে। গেট লস্ট। মুখের উপর দরজাটা বন্ধ করে ছিটকিনি তুলে দেয় গৌরব। আর দাঁড়িয়ে থাকতে পারে না সোমলতা। কান্না ভরা চোখে বিষণ্ণ মুখে দৌড়ে নিচে নেমে আসে সে। বেরিয়ে যাওয়ার পথে অদিতির সঙ্গে ধাক্কা লাগে তার। কি হলো সোমলতা? তুমি কাঁদছো কেন? গৌরব কি কিছু বলেছে তোমায়? কোনো উত্তর না দিয়েই দৌড়ে বেরিয়ে যায় সোমলতা। কিছু বুঝে উঠতে পারে না অদিতি। ওপরে উঠে ভাইয়ের ঘরের দরজায় বার কয়েক টোকা দেওয়ার পর অনেক ডাকাডাকিতে এসে দরজা খোলে। কিরে, কি বলেছিস তুই মেয়েটাকে? দরদ দেখতে এসছে, খোঁজ নিয়ে আমার উদ্ধার করেছে। কি বলছিস তুই এসব? তোর মাথার ঠিক নেই। কি বলবো আমি? আগের জন তো দুবেলা খোঁজ নিত। কি হলো? টাকা পয়সা নিয়ে পালিয়ে গেল। ইনিও একই হবেন। আর ডোনার ডোনারের মতোই থাকুক, ঘরের লোক হয়ে খোঁজ নিতে হবে না। মেয়েটা কোন ভোরবেলা থেকে লাইন দিয়ে সিটি স্ক্যান করে এনেছে জানিস? শুধুমাত্র তোর ট্রিটমেন্টটা যাতে তাড়াতাড়ি এগোয় সেই চেষ্টা করছে। কোথায় টেস্ট করলে, কোথায় স্যাম্পেল দিলে তাড়াতাড়ি রিপোর্ট পাওয়া যায় সেই কথা ভেবে চলেছে। সামান্য তোর খোঁজ নিতেই তো এসেছিল। এভাবে না বললেও পারতিস তুই। কথাটা বলে বেরিয়ে গেল অদিতি। মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ে গৌরব। চোখ বন্ধ করে কেটে যায় কিছুটা সময়। একটা অদ্ভুত বিবেক দংশনের জ্বলন গৌরবকে কুড়ে কুড়ে খাচ্ছিল সারা বিকেলটা। কি করবে সে? না জেনেই রাগের মাথায় এতগুলো কথা সে শুনিয়ে দিল। নিশ্চয়ই ওর মনে খুব আঘাত লেগেছে। ফোনটাও আছাড় মেরে ফেলে দেওয়ার পর থেকে ওটা কাজ করছে না। মেয়েটার নম্বরটা দিদি বা জামাইবাবুর কাছ থেকে চাওয়াটা কি ঠিক হবে?
এইসবই ভাবতে থাকে সে। কিন্তু এই ভুল স্বীকারটা না করলে রাতে যে সে দু চোখের পাতা এক করতে পারবে না। অকারণে কষ্ট পাওয়াটা তার হাতে আছে, কিন্তু দেওয়ারটা তো নেই। হঠাৎ কি মনে হতে নিজের প্রেসক্রিপশনের গোছাগুলো ঘাঁটতে গিয়ে ব্লাড টেস্টের রিপোর্টের মাথায় সোমলতার অ্যাড্রেস আর কন্ট্যাক্ট ডিটেলস চোখে পড়ে। ফোনটা কোনো রকমে জোড়া লাগিয়ে বার কয়েক ফোন করে গৌরব। উত্তর আসে না। অবশেষে কোনো রকম যোগাযোগের উপায় না পেয়ে মেসেজ করার সিদ্ধান্ত নেয় সে। কাল একবার হসপিটালে দেখা করা যায়, অনুরোধ রইল প্লিজ। পরের দিন ভোরবেলায় ডায়ালিসিসের জন্য বেরিয়ে যেতে হয় গৌরবকে। জামাইবাবু তাকে সপ্তাহের এই 3 দিন হসপিটালে ছেড়ে দিয়ে যায়। আজ সকাল থেকেই গৌরবের মন একদিকেই পড়ে আছে। সোমলতা কি আসবে? একটি বার কি তাকে সুযোগ দেবে না সে? অন্যদিন ডায়ালিসিসের সময় ওর রক্ত দেখে গা গুলিয়ে ওঠে। কোনো রকমে 3টে ঘন্টা পার করে বেরিয়ে আসতে চায়। শিরায় টান ধরলে তার হৃৎস্পন্দন ভয়তে থেমে যায়। আজ তার কিছুই তো হচ্ছে না, কেন? ওই বারবার একটাই চিন্তা ওর মাথায় ঘুরছে, শেষ হওয়ার পর যদি সোমলতা না আসে, সরি বলাটা বাকি রয়ে যাবে যে। ল্যাব টেকনিশিয়ান একে একে গৌরবের গা হাত থেকে যন্ত্রপাতিগুলো খুলে ব্যান্ডেড লাগিয়ে দিল। 3.5 ঘন্টা শরীর থেকে সজ্ঞানে সমস্ত রক্তটা বেরিয়ে যাওয়ার পর মাথা চাগানোর শক্তি থাকে না তার। টেকনিশিয়ানের কাঁধে ভর দিয়ে দরজা পর্যন্ত এগিয়ে গেল গৌরব। গ্রাউন্ড ফ্লোরে অপেক্ষা করছে বাবা। ওপরে আসার অনুমতি নেই। অগত্যা একা হেঁটে বা লিফটে করে তাকে নিচে নামতে হবে। তাহলে সোমলতা আজ এলো না? এই ভেবেই ক্ষোভে ডায়ালিসিস রুমের দরজাটা ডান হাতে টেনে খুলতেই চমকে ওঠে গৌরব। এক অল্প বয়সী মেয়ে, চোখে চশমা, মাথায় সাইড পার্ট করা চুলের গোছা। তার অন্তভাগ কপালে এসে নুইয়ে পড়েছে। উচ্চতায় তার থেকে কম, গায়ের রং ধবধবে সাদা, পরনে একটা বেগুনি রঙের চুড়িদার। চশমার আড়ালে থাকা চোখ দুটোয় এক অপরিসীম মমতা জুড়ে রয়েছে। ঐন্দ্রজালিক ক্ষমতায় যেন নিজের দিকে টেনে রেখেছে গৌরবকে। আসলে এর আগে যে দেখা হয়নি তা নয়, কিন্তু গৌরব এই প্রথম তাকে দেখার জন্য যে ব্যাকুল হয়ে উঠেছিল। একটিবার তার সামনে দাঁড়াতে চেয়েছিল। টেকনিশিয়ান দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে পরের রোগীকে ডেকে ভেতরে নিয়ে গেল। গৌরব নিজের অজান্তেই একটা একটা করে পা ফেলে এগিয়ে গেল সোমলতার দিকে। তার চারপাশ দিয়ে কোনো ওয়ার্ড বয় প্রেসক্রিপশনের গোছা নিয়ে মাথা ও মাথা করছে। কোনো ডাক্তার নার্স হুইল চেয়ার ঠেলে এমার্জেন্সি কেস দেখতে দৌড়চ্ছে। তার কোনো হুঁশই নেই। মুহূর্তটা যেন থমকে গিয়েছে। আচ্ছা, গতকাল যখন কাঁদছিল তখনও কি এতটাই সুন্দর লাগছিল ওকে? ইস, দেখা দরকার ছিল, কিন্তু গৌরব তো তখন রাগে ফুঁসছে। সেই দিকে তার দু চোখ যাওয়ার কথাও ভাবেনি। আরে সাবধানে, এক্ষুনি পড়ে যেতেন তো। সম্বিত ফেরে গৌরবের। সোমলতার দুহাতের ওপর ভর করে দাঁড়িয়ে আছে সে। একটু হলেই হোঁচট খেয়ে মাটিতে পড়ত। তার দু চোখের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল গৌরব। এবার সে চোখ সরিয়ে ইতস্তত হয়ে বলল, ধন্যবাদ। ঠিক আছে, থাক। আসলে আপনাকে এইভাবে ডেকে এনে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি না মন থেকে ওইভাবে বলতে চাইনি, মাথা কাজ করছিল না, আর সেই সময়ই আপনি এলেন। এই কথাটা বলতে আপনি আমাকে এত দূর দৌড় করালেন। আর তাছাড়া আপনি ভুল তো কিছুই বলেননি। সত্যি তো, আমি সামান্য ডোনার টাকার জন্য করেছি, কেনই বা খোঁজ নিতে যাব? এটা তো আমার এখতিয়ারের বাইরে। গৌরব মাথা নিচু করে সবটা শুনছিল। সোমলতা এবার বলল, আসুন লিফটে করে নেমে যাই। গ্রাউন্ড ফ্লোরে আপনার বাবা সকাল থেকে অপেক্ষা করে বসে আছেন। দেরি হলে উনি দুশ্চিন্তা করবেন। মন মানতে চায় না গৌরবের। সোমলতা মুখ ঘুরিয়ে লিফটের দিকে হেঁটে চলে যাচ্ছিল। হঠাৎ কি মনে হতে গৌরব তার এক হাত ধরে। পায়ের যন্ত্রণা শত কষ্ট থাকা সত্ত্বেও মাটিতে হাঁটু মুড়ে বসে পড়ে। আপনি বোধহয় আমাকে ক্ষমা করতে পারেননি। আমি সত্যিই দুঃখিত। আপনাকে আঘাত করার কোনো অভিপ্রায় আমার ছিল না। এ বাবা, এই শরীরে মাটিতে? এক্ষুনি উঠুন বলছি, উঠুন। একটা তীব্র বিরক্তির সাথে চোখ উঁচিয়ে বলল সোমলতা। তাতেও যখন কাজ হলো না, তখন সে নিজেও হাঁটু মুড়ে বসল গৌরবের পাশে। তার আর একটা হাত ধরে শান্ত স্বরে বলল,
আমাকে নিয়ে ভাববেন না, আমি পাশে আছি। আপনি শুধু লড়াইটা চালিয়ে যান। দু চোখ বেয়ে জল নেমে এলো গৌরবের। এই প্রথম বোধহয় তার রক্তের সম্পর্কের বাইরে গিয়েও কেউ তাকে নিজের মনে করেছে, মিথ্যে সান্ত্বনা দিচ্ছে না, যেন সত্যি পাশে থাকার অঙ্গীকার করছে। তার অসুস্থতাকে তুচ্ছ মনে করে একদিন সব ঠিক হয়ে যাবে এই আশা রাখছে। কে সে? কেনই বা তার এত আশা ভরসা গৌরবের উপর? হঠাৎ গৌরবের মনে হলো যে তার গলার ক্যাথেটটা লাল রঙের স্কার্ফ দিয়ে ঢাকতেই সে ভুলে গিয়েছে। ডায়ালিসিস রুম থেকে বেরোনোর পর যে ওই বিভীষিকাময় ঘাটা এতক্ষণ সে ঢাকেনি, এই ভেবেই চারিদিক হাতড়াতে থাকে সে। আমার লাল কাপড়টা বোধহয় ফেলে এসেছি আমি ওই ঘরে, যাই নিয়ে আসি। আপনি প্লিজ দাঁড়ান। এর মধ্যেই টেকনিশিয়ান ওয়ার্ড বয়ের হাত দিয়ে কাপড়টা পাঠিয়ে দিয়েছে। সে স্কার্ফটা এগিয়ে দিয়ে বলল, স্যার এই যে কাপড়টা, এটা ফেলে এসেছিলেন। থ্যাংক ইউ। গৌরবের প্রত্যুত্তরে মাথা নেড়ে নিজের কাজে ফিরে যায় ওয়ার্ড বয়। কাপড়টা হাতে পেয়েই গৌরব তাড়াহুড়ো করে রক্তের ফোঁটায় ভেজা ক্যাথেটটা ঢাকতে যায়। সোমলতা হঠাৎই লাল স্কার্ফটা ধরে ফেলে। দাঁড়ান, তাড়াহুড়ো করে লাগিয়ে ফেলবেন তো জায়গাটায়। আমায় দিন, আমি করে দিচ্ছি। পরম যত্নে স্কার্ফটা গলার চারিদিকে আলতো করে ঢেকে দিল সোমলতা। এই সময়টা গৌরব তার চোখের দিকে তাকিয়ে রইল। কি মেয়েটা? সে তো রক্তে ভেজা ছুঁচের ফলায় ক্ষতবিক্ষত হওয়া শরীরটাকে ঘৃণা করছে না? কেন করছে না? কেনই বা দৌড়ে পালাচ্ছে না বাকিদের মতো? নিন, হয়ে গেছে, চলুন এবার। বাবা চিন্তা করছে। আপনি কি করে জানলেন বাবা চিন্তা করছে? এ আবার নতুন কি? সব বাবারাই করে। কথাটা বলতে গিয়েও থেমে গেল সোমলতা। গলার কাছটায় যেন একটা কান্নার দমক এসে আটকে দিল তাকে। সে আর কথা বলতে পারল না। মাথা নেড়ে কিছুক্ষণ পর একটা কান্না ভরা অভিমান মিশ্রিত কণ্ঠে বলল, সব বাবা মাই ছেলের জন্য মেয়ের জন্য চিন্তা করে, এটাই স্বাভাবিক নয় কি? চোখের মধ্যে ক্ষোভটা লক্ষ্য করে গৌরব, তাই আর কথা বাড়িয়ে কষ্ট দিতে চায়নি সোমলতাকে। এর মধ্যেই লিফটটা গ্রাউন্ড ফ্লোরে এসে থামল। গৌরবের বাবা তাকে নিতে এগিয়ে এলো। সোমলতাকে দেখে তিনি বললেন, এসো, তোমাকে বাড়ি নামিয়ে দিচ্ছি মা। সোমলতা এবারও একই অজুহাতে যেতে রাজি হল না, কিন্তু এইবার কারণটা গৌরবের সম্মতি নয়। সত্যি আজ তার কাজ পড়েছে। এই হাসপাতাল থেকে বেরিয়ে মার জন্য বাজারে যেতে হবে। কেমো দেওয়ার পর তার শরীর খুব দুর্বল, তাই টিউশন পড়িয়ে যে বাড়তি টাকা সে জমিয়ে রেখেছে তা দিয়ে ফল আর ওষুধ কিনতে হবে তাকে। গৌরবকে গাড়ি পর্যন্ত তুলে দিল সোমলতা। গাড়িটা স্টার্ট দিয়ে এগিয়েই যাচ্ছিল খানিকটা, দূর থেকে কাঁচ নামিয়ে গৌরব বলে উঠল, আসি, পারলে বাড়িতে আসবেন। আগের বারের মতো বকবো না, কথা দিলাম। কতটা কষ্ট বুকে চেপে সোমলতা সেই মুহূর্তে দাঁড়িয়েও ঠোঁটের কোণে একটা হাসি টেনে হাত নেড়ে বলল, বেশ, যাব। এর মাঝে সপ্তাহ দুয়েক কেটেছে। গৌরবের হাতে ফিসচুলা অপারেশনটা করা গিয়েছে। তার টানেই ইনফেকশন থেকে জ্বর বাঁধিয়েছে সে। আজ দিন দুয়েক হলো বিছানা ছেড়ে উঠতে পারেনি। অদিতি দুবেলা মাথায় জলপট্টি দিয়ে জ্বর নামাচ্ছে। ওদিকে সোমলতার একের পর এক টেস্ট হয়েই চলেছে। রিপোর্ট পজিটিভ, তাই একদিক থেকে ডক্টর সেন ট্রান্সপ্ল্যান্ট সম্পর্কে একটু একটু আশার আলো দেখাচ্ছেন। রিপোর্ট যা দেখছি তাতে করে ক্রস ম্যাচিং টেস্টটা করিয়ে নেওয়াই ভালো, বুঝলেন? ওটার রিপোর্ট যদি নেগেটিভ আসে তাহলে আপনি লিগ্যাল ফর্মালিটিগুলো শুরু করে দিতে পারবেন। নেগেটিভ আসে মানে ঠিক বুঝলাম না। নেগেটিভ এই কারণেই বললাম, কারণ এই টেস্টটায় অনেকটা করে রক্ত নেওয়া হয় ডোনার রেসিপিয়েন্ট দুজনের শরীর থেকে। প্রায় 12-13 টেস্ট টিউব ধরতে পারেন। এবার ওই রক্ত দুটো মিশিয়ে টেস্ট করে দেখা হবে যে রেসিপিয়েন্টের রক্তে ডোনারের রক্ত মিশে কোনো রকম অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা। যদি টেস্ট পজিটিভ আসে তাহলে আবার নতুন ডোনার খুঁজতে হবে, আবার সব শুরু করতে হবে। আর নেগেটিভ এলে তো মিটেই গেল। এরপর ডোনার মানে সোমলতার জিএফআর টেস্ট হবে, ওটাই শেষ। কিন্তু জিএফআর টেস্ট খুব কষ্টদায়ক। আসছি ডাক্তারবাবু, তাহলে কালই করিয়ে নিচ্ছি ক্রস ম্যাচিংটা। একদম করিয়ে মোটামুটি 1 সপ্তাহ তো লাগবে রিপোর্ট পেতে, তারপর আসবেন দুজনকেই নিয়ে। মাথা নেড়ে চেম্বারের বাইরে বেরিয়ে এলো দেবদত্ত। অফিসে দিন 5 বেশ চাপ,
তার মাঝে যতটা সম্ভব সময় বের করে এদিকের কাজগুলো এগিয়ে রাখতে হচ্ছে তাকে। আগে রেসিপিয়েন্টকে নিয়ে আসুন, ওরটা আগে নেব, অনেকটা লাগবে, 2 হাত থেকেই টানতে হবে। গৌরব এগিয়ে গিয়ে চেয়ারের উপর বসল। ওর ঠিক সামনেই বসে আছে সোমলতা। ছুঁচ ফোটাতেই ওর শরীরটা যেন কেঁপে উঠল। একটার পর একটা টেস্ট টিউব রক্তে ভরতে থাকে, আর ঠিক তার সাথেই বাড়তে থাকে গৌরবের যন্ত্রণা। চোখটা ছলছলে হয়ে যাচ্ছে ক্রমশ। তার অজান্তেই তার চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে সোমলতা। আচ্ছা, কোনোভাবে কি গৌরবের কষ্টের বিন্দুমাত্র সে নিজের মধ্যে নিতে পারবে না? কিন্তু কেনই বা তার এতটা কষ্ট হচ্ছে? সে তো নিজের কেউ নয় গৌরবের, আর নাই বা আছে রক্তের সম্পর্ক। তাহলে আর ভেবে উঠতে পারে না সোমলতা, ছুটে বাইরে বেরিয়ে যায়। বারবার তার চোখের সামনে গৌরবের যন্ত্রণা কাতর মুখটা ভেসে উঠতে থাকে। মুখে চোখে জলের ঝাপটা দিয়ে সে ওয়াশরুমের বাইরে বেরিয়ে আসে। কিছুটা দূরে চোখ বুজে বসে আছে গৌরব। কি মনে হতে আচমকাই নিজে থেকে সোমলতা এগিয়ে গেল গৌরবের দিকে। এ কি অলৌকিক ক্ষমতা, নাকি কোনো মাধ্যাকর্ষণের চক্রান্ত? হঠাৎ তার হাতটা গৌরবের কপালে রাখতেই যেন ব্যথায় ছটফটিয়ে ওঠা ছেলেটা শান্ত হয়ে গেল। চোখ বন্ধ করে অস্ফুটে বলল, ঠিক যেন মায়ের হাতের মতো স্পর্শ। দু চোখ বেয়ে জল নেমে আসে সোমলতার। উপচে পড়া লম্বা চুলের অন্তভাগটা এক কোণায় সরিয়ে অনবরত কপালের উপর হাত বোলাতে থাকে সে। সপ্তাহে 3টে করে দিন হাতের একই জায়গায় ছুঁচ ফোটানোয় কালশিটে পড়েছে গৌরবের। কপাল থেকে হাতটা নামিয়ে হাতটা ধরে সেই কালশিটেগুলোই দেখার চেষ্টা করল সোমলতা। যেই না কালশিটের ওপর আঙুলের ছোঁয়া লেগেছে, অমনি যন্ত্রণায় ছটফটিয়ে বসল গৌরব। চোখ খুলে চমকে উঠল। আপনি এখানে? তাহলে ভিতরের টেস্ট? ওদের লাঞ্চ টাইম চলছে, হলে আমারটা নেবে। আপনি ব্যস্ত হবেন না, রেস্ট নিন। তুমি বলতে পারেন? পারেন? ও আচ্ছা, পারো। ওর পাশে বসে সোমলতা। গৌরবের হাতটা ওর অনুমতি ছাড়াই তুলে নেয়। ওর কাঁধের ব্যাগ থেকে থ্রোমোফোব জেলের টিউবটা এনে একটু একটু করে কালশিটেগুলোর ওপর মলম বুলিয়ে দেয়। তার মুখের দিকে তাকিয়ে চেয়ে থাকে গৌরব। ব্যথা লাগছে এখানটা? উত্তর দেয় না গৌরব। কপালের ওপর লুটিয়ে পড়া চুলের গোছার মধ্যে দিয়ে সোমলতার দু চোখের দিকে তাকিয়ে থাকে সে। একজন অচেনা মানুষ তার জন্য এতটা উদ্বিগ্ন কেন হচ্ছে? কি বা পাবে সে গৌরবের থেকে? কি আছে তার? মাত্র ওই কটা টাকার জন্য কেউ এই পর্যায়ে নিজেকে নামায় না। থ্রোমোফোবটা আপনার কাছে এলো কিভাবে? মানে আপনি জানলেন কিভাবে যে ওটা আমাকে ডাক্তার ব্যথা হলে লাগাতে বলেছে? মার জন্য কিনে রাখা থাকে। কেমোথেরাপির পর যখন ব্যথা লাগে তখন মলমটা লাগিয়ে দিই। সরি, আমি ঠিক তোমাকে ওভাবে বলতে চাইনি। না না, ঠিক আছে, তুমি হাতটা একটু শুইয়ে রাখো, নড়বে না। এই বলে সোমলতা উঠতে যাচ্ছিল, হঠাৎ গৌরব পিছু ডাকে। কলেজ থেকে আসছো? না মানে তোমার ব্যাগের মধ্যে বই খাতা দেখতে পেলাম বলে বলছি। ঘাড় নেড়ে উত্তর দিয়ে সোমলতা অনেকটা এগিয়ে গিয়েছিল। হঠাৎ কি মনে হতে ফিরে এসে সে গৌরবের দিকে তাকিয়ে বলল, তবে আর বেশি দিন নয়, মাস 2 কেন? কোর্স কি ততদিনে শেষ হয়ে যাবে? না, আমার আর পড়াশুনো করা হবে না। তাও স্কলারশিপটার দোহাই দিয়ে চালিয়ে যেতে পারছি, না হলে সংসারের যা খরচ আমার পক্ষে পড়াশুনো চালানো সম্ভব হবে না। যতদিন অপারেশনটা না হচ্ছে ততদিন টিউশনগুলো পড়াতে পারছি। একটা প্রাইভেট কোম্পানিতে সেলসের চাকরিও করছি পার্ট টাইমে। সেসব আর সম্ভব হবে না। চলো বাইরের বাগানটায় যাই, বড্ড দমবন্ধ লাগছে এখানে। বেশ, তবে ডাকলে আমায় চলে আসতে হতে পারে। প্যাথোলজি সেন্টারের বাইরের বাগানটায় খুব একটা লোক আসে না। এক কোণার দোলনাতে টেস্ট করতে আসা দুটো বাচ্চা দোল খেতে ব্যস্ত। তারই পাশে শুকিয়ে যাওয়া গাছগুলো কেটে বাদ দিচ্ছে মালি। একটা বেঞ্চের উপর এসে বসলো দুজন। মা কেমন আছেন এখন? লিম্ফোসার্কোমার লাস্ট স্টেজ। কেমোথেরাপি আর রেডিয়েশন ছাড়া কোনো ট্রিটমেন্টেই মা সাড়া দেবে না। কখনো ভালো থাকে, আবার কখনো অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে মনে হয় এই বোধহয় সব শেষ হয়ে গেল। দোলনায় দুলতে থাকা বাচ্চাদের দিকে একভাবে তাকিয়ে সোমলতার কথাগুলো শুনছিল গৌরব।
মাকে খুব মিস করি জানো। সেই 16 বছর বয়সে একদিন স্কুল থেকে বাড়ি ফিরে দেখলাম মা ঠাকুর ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে, বাবা অফিসে, দিদি তখন কলেজে উঠেছে, সবে ফার্স্ট ইয়ার। অনেক ডাকাডাকি করলাম, চোখে মুখে জল ছিটিয়ে দিলাম, কোনো সাড়া পেলাম না। হাত পা ঠান্ডা হয়ে গেছিল, সেরিব্রাল অ্যাটাক। স্নান করে ঠাকুর ঘরে পুজো দিতে গেল, কিন্তু আর ফিরল না। ভেজা চুলের ওপর পাকানো গামছাটাও খুলতে ভুলে গেছিল। মা চলে যাওয়ার পর আমি জীবনে শূন্যস্থানের গুরুত্বটা বুঝতে পেরেছিলাম। শোকটা ওই শ্রাদ্ধের পিণ্ডদান পর্যন্তই থাকে, কিন্তু একাকিত্বের বোঝাটা শুরু হয় তারপর থেকে। বাবা অফিস বেরিয়ে যেত, দিদি কলেজে, বাড়িতে আমি একা। সেই থেকেই গিটার বাজিয়ে গান গাওয়া শুরু করলাম। একটা সময় কত গান লিখেছি, কলেজের ফেস্টে গিয়েছি ব্যান্ডের সাথে। আজ দেখো, গিটারটা ধরতে চাইলেও ধরতে পারি না, হাত সরানোর ক্ষমতাই নেই। গানের কথা, সুর সব আমাকে নির্বাসনে ফেলে রেখে কেটে পড়েছে। পড়ে আছি শুধু আমি আর এই রক্ত মাংসের শরীরটা। এক মনে সবটা শুনছিল সোমলতা। হঠাৎ ব্যাগ থেকে ফোনটা বের করে গ্যালারি খুলে আঙুল সরাতে থাকে সে। একটা সময় পর থেমে যায়। গৌরবের দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে সে বলে, চিনতে পারছো? গৌরব ফোনটা হাতে নিয়ে জুম করে ছবিটা দেখে। এক নৃত্যশিল্পী এক বিশেষ অঙ্গভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে স্টেজের ওপর। পরনে ভরতনাট্যমের পোশাক, চোখে টানা কাজল, মাথায় ফুলের মুকুট। কিন্তু এ কি? এ তো সোমলতা। আপনি মানে তুমি ভরতনাট্যম শিখেছো? হ্যাঁ, আমার ধ্যান জ্ঞান দুই ছিল নাচ। পড়াশুনোর পাশাপাশি আজ বছর 9 ধরে চালিয়ে এসেছি। অপারেশনের পর নাচতে পারবো না, তাই যা গয়না গাটি আর জামা কাপড় ছিল সব বিক্রি করে দিয়েছি। কিন্তু কেন? নাই বা নাচলে? ওগুলোই তো তোমার স্বপ্ন, এভাবে বিকিয়ে দিলে? মধ্যবিত্তের স্বপ্ন থাকতে নেই, বিশেষ করে যখন আজ গেলে কাল কি হবে এই চিন্তা মাথায় ঢুকে যায় না, তখন তো আরোই নয়। ওইগুলো আমার আর কোনো কাজেই লাগবে না, তাই মায়া বাড়াইনি। বুকে পাথর চেপে বিসর্জন দিয়ে এসেছি। কিন্তু কিন্তু তুমি প্লিজ গান গাওয়া ছেড়ো না, পারলে আমায় একটা গান শুনিও। হ্যাঁ, যার জন্য গান শিখতাম সেই তো ছেড়ে চলে গেল। মানে? 7 বছরের সম্পর্ক ছিল আমাদের, আমার আর রূপসার, সেই স্কুল থেকে। যেদিন প্রথম মাথা ঘুরে মেট্রো স্টেশনে পড়ে যাই, সেদিন ও আমার সাথে ছিল। বাড়িতে এলাম, ডাক্তার দেখালাম, টেস্ট দিল, ধরা পড়ল যে আমার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। ডক্টর সেন মুখের ওপর বলে দিলেন, লস্ট কেস, ওষুধ দিয়ে বেশি দিন কাজ চলবে না। ঘরের কোণে বসে থাকতাম, বন্ধুরা একে একে দূরে যেতে থাকে, সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়। রূপসা প্রথম দিকে খুব সাহায্য দিত, তারপর আস্তে আস্তে যা হয়, ও আমার কাছ থেকে প্রত্যাশাগুলো হতাশায় পরিণত হলো। ওই যেদিন তুমি আমার সাথে প্রথম দেখা করতে এসেছিলে, সেদিন ওই একটা ফেক প্রোফাইল দিয়ে বন্ধুদের স্টক করছিলাম। দেখলাম তার জীবনে এখন নতুন মানুষ এসেছে। প্রথমে খুব রাগ হয়েছিল, মনে হয়েছিল যে রূপসা আমাকে ঠকালো, কিন্তু আমি ওকে কি বা দিতে পেরেছিলাম শেষ 10টা মাস? একটা অসুস্থ ছেলের সাথে সারাটা জীবনও কাটাবেই বা কেন বলতে পারো? যার একটা সময় বিছানা থেকে মাথা চাগিয়ে ওঠার ক্ষমতা পর্যন্ত ছিল না, সে কি বা যত্নে রাখবে তার পাশের মানুষটাকে? একটা দয়ার পাত্র হিসাবে বেঁচে থাকা।
প্রতিদিন যখন ডায়ালিসিস করে বাড়ি ফিরি, গাড়ি থেকে নেমে দাঁড়াতে পারি না, কোনো রকমে ছুটে বাড়ি ঢুকি গলির মোড় থেকে। পাছে কেউ দেখে ফেলে, আবার হাজারটা প্রশ্ন। সান্ত্বনা নিতে আমার এখন আর ভাল লাগে না। জানি না, হয়তো আমি ভুল। আসলে সম্পর্কের ব্যাপারে অজ্ঞ তো, তাই না জেনে বুঝেই একটা কথা বলতে পারি। বলো। ভালোবাসতে গেলে বোধহয় সবার আগে নিঃস্বার্থ হতে হয়। একবার তার চোখের দিকে তাকালে আর কারণ খুঁজতে হয় কি? এগুলো বোধহয় পোয়েটিক জাস্টিস, বাস্তবে হয় না। হয়। বাবা মায়ের সম্পর্কটা ছোটবেলা থেকে নিজের চোখে দেখেছি তো, তাই সম্পর্কে জড়ানোর ইচ্ছে বা সাহস ওই দিনগুলোতেই মরে গিয়েছিল। সরকারি চাকুরিজীবী বাবা প্রত্যেকটা রাতে মদ খেয়ে এসে মার গায়ে হাত তুলত, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত। আমার স্কুল জীবনের প্রতিটা মুহূর্ত প্রাণ সংশয়ে কেটেছে। এমনও দিন গেছে আমি স্কুল শেষ হওয়ার অনেক পর বাড়ি ফিরেছি। ইচ্ছে করে আসতাম না জানো, পাছে আবার যদি কোনো অশান্তির সাক্ষী হই। লাইব্রেরিতে বসে টেস্ট পেপার সলভ করতাম, বই পড়তাম। কিন্তু কি অদ্ভুত ব্যাপার জানো? কি? দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল। মানুষ পাল্টায়, সময় তাকে পাল্টাতে উদ্বুদ্ধ করে। আজ সেই একই মানুষটা মার মৃত্যুশয্যায় খোঁজটুকু নেয় না, ডিভোর্স ফাইল করে আবার বিয়ে করেছে। খোরপোশ দিতে চেয়েছিল, মা আর আমি রাজি হইনি। আজ রাজি হলে হয়তো এইখানে আমি আসতাম না। পড়াশোনায় ভালো হয়ে কি বা লাভ হলো বলো তো? ডিগ্রি না পেলে আমি চাকরির পরীক্ষায় বসতে পারবো না। যতদিন এই টিউশন আর প্রাইভেট চাকরি করে চলে, তাই এত কিছুর পর কাউকে নিঃশর্ত ভালোবাসার সাহস আমার আসেনি। আমি পারিনি, আমারই ভুল। কথাটা শেষ করা মাত্রই ওপাশ থেকে নার্সের চিৎকার কানে ভেসে আসে, সোমলতা রায় ভিতরে আসুন। চোখের জল মুছতে মুছতে উঠে পড়ে সোমলতা। আসি, তুমি সাবধানে বাড়ি ফিরে যেও, গিয়ে জানিও। উত্তর দেয় না গৌরব। হঠাৎ কি মনে হতে ডেকে ওঠে, সোমলতা। মাথা ঘুরিয়ে দেখার আগেই গৌরব তার সামনে এসে দাঁড়ায়। কিছু বলবে? উত্তর আসে না, শুধু দুই ছুঁচের ফলায় ক্ষতবিক্ষত যন্ত্রণা কাতর হাতটা উঠে যায় সোমলতার ললাটে। অগোছালো চুলের গোছাটা তার মুখের অর্ধেকটা ঢেকে দিয়েছিল। চুলটা দু চোখের উপর থেকে সরিয়ে দিল গৌরব। চোখ দুটো ঢেকে গিয়েছিল, এবার যাও। সোমলতার ঠোঁটের কোণে একটা অদৃশ্য হাসি ফুটে ওঠে। সে আর দাঁড়িয়ে না থেকে গৌরবকে বিদায় জানিয়ে ভেতরে হেঁটে যায়। পিছন থেকে তার গতিবিধির দিকে এক লক্ষ্যে তাকিয়ে থাকে গৌরব। গৌরব এখন আগের থেকে অনেকটা বিষণ্ণতা কাটিয়ে উঠতে পেরেছে। শারীরিক দিক থেকে দুর্বল হলেও মনটা বেশ ফুরফুরে হয়েছে এই 3 মাসে। আবারও নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে সে। যখনই মন খারাপ হয়, একা লাগে, সোমলতার সাথে কথা বললে বেশ অনেকটা সময় কেটে যায় আর মনটাও ভালো হয়ে ওঠে। জাস্ট একবার গিটারটা নিয়ে বসে তো দেখো। সেই পেসটাই নেই, ইমোশন পাচ্ছি না, স্পৃহার অভাব। ও আমার দ্বারা হবে না। কেন হবে না? ওই আগের জীবন আর এই জীবন দুটো আলাদা। পাল্টেছে মনে করলেই পাল্টেছে, না মনে করলেই নয়। দেখো, তুমি যদি মনে করো তুমি পারবে না, তাহলে কোনো কাজই হবে না। ভুলে যাও না যে এই 1 বছর তোমার উপর দিয়ে কি গেছে। মনে করো সেই আগের তুমি, যে গিটার কাঁধে কলেজে যেত, গান গাইতো, আড্ডা দিত, সর্বোপরি একজন স্বাভাবিক মানুষ ছিল। কি পাল্টেছে তোমার? তুমি তো একই আছো। পারছি না। বেশ, পেরো না, আমি আসি। এই বলে সেদিন বেরিয়ে গিয়েছিল সোমলতা। পিছু ডেকেও তাকে থামাতে পারেনি গৌরব। তারপর একবার গিটারের ব্যাগটা খুলতে গিয়েও খোলেনি সে। দূর, এ জন্মে আর গান আসবে না তার। অগত্যা গল্পের বইগুলোই সময় কাটানোর সম্বল, তাই পরেই দিন কাটছে তার। এদিকে ক্রস ম্যাচিং টেস্টের রিপোর্ট আসার দিন ক্রমশ এগিয়ে আসছে। চিন্তা বাড়ছে অদিতি আর দেবদত্তর।
বৃদ্ধ বাবা টেনশনে রাতের ঘুম ত্যাগ করেছেন। যদি রিপোর্ট নেগেটিভ আসে তবে। দিন এসে গেল। ডক্টর সেন দেবদত্ত আর অদিতিকে ডেকে পাঠালেন। রিপোর্টের খামের সিলটা পেপার নাইফ দিয়ে কাটলেন তিনি। অদিতি আর দেবদত্ত একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। ভয় আর উৎকণ্ঠায় কাটছে মুহূর্তগুলো। পাতার গোছা হাতে তুলে নিয়ে চশমাটা টেনে চোখ ছোট করলেন ডাক্তারবাবু। চোখ বন্ধ করে প্রার্থনা করতে থাকে অদিতি। ডক্টর সেনের চোখটা উজ্জ্বল হয়ে ওঠে। তার মুখের হাসি যেন ক্রমশ দেবদত্তর বুক থেকে পাথরটা নামিয়ে রাখল। নেগেটিভ। ডোনার ইজ কম্প্যাটিবল ফর ট্রান্সপ্ল্যান্ট। কনগ্র্যাচুলেশন। সেই মুহূর্তে আনন্দে চোখে জল এসে যায় অদিতির। স্বস্তির নিঃশ্বাস ফেলে দেবদত্ত। আজ মাস তিনেকের একটা লড়াই শেষ হলো। এত টেস্ট কাউন্সেলিং বিফলে যায়নি যখন, তখন এর পরের ধাপ শুরু করে দেওয়া দরকার। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি বলুন এরপর কি করণীয়। একবার যখন ডোনার ঠিক আছে তখন যতটা তাড়াতাড়ি পারি আমরা অপারেশনটা করিয়ে নিতে চাই। তার আগে সোমলতার একটা জিএফআর টেস্ট করিয়ে নিতে হবে। ওটা খুব কষ্টদায়ক আর ঝুঁকিপূর্ণ। মুখ থেকে আগের হাসিটা উধাও হয়ে যায় অদিতির। চিন্তা করবেন না, এখন প্রযুক্তি উন্নত। যতটা কমের উপর দিয়ে যায় তার ব্যবস্থা আমরা করব। বিষয়টা এরকম যে ডোনারের শরীরের মধ্যে একরকম জীবাণু ইনজেক্ট করে দেওয়া হবে। তারপর টেস্ট করে ফিল্ট্রেশনের পরিমাণটা বোঝা যাবে। ডাক্তারবাবু, ডেটটা যতটা তাড়াতাড়ি সম্ভব করিয়ে নিন। ওটা শেষ হলে লিগ্যাল ফর্মালিটি যা আছে করতে বেশি সময় লাগবে না। আপনাদের তো কাজ এগিয়েও আছে। যদি সম্ভব হয় আর সপ্তাহ দুয়েকের মধ্যে আমি ওটির ডেটটা ফেলতে চাইছিলাম। আর হ্যাঁ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই টেস্ট আর লিগ্যাল ফর্মালিটির সমস্ত রিপোর্ট স্বাস্থ্য দপ্তরে জমা দেওয়ার পর ওরা একটা মিটিং ডাকে। প্রশ্ন করে নানান রকমের। সাবধানে উত্তর দিতে হবে কিন্তু। ডোনার যে বাইরের লোক টাকার বিনিময়ে কিডনি দিচ্ছে এই কথা যেন কোনোভাবেই না বোঝা যায়। কেন দিচ্ছে প্রশ্ন করলে কি উত্তর দেব ডাক্তারবাবু? বলবেন পারিবারিক সম্পর্ক, তাই দিচ্ছেন। অন্তত আপনাদের তৈরি করা জাল কাগজপত্রে তাই লিখে রেখেছে উকিল। ও অসুবিধা নেই, আইনের ফাঁক, পাশ হওয়া নিয়ে কথা। কিন্তু ডেট ফেল করবেন না আর বেভাস কিছু বলবেন না। গৌরবকে কি নিয়ে যেতে হবে? নিশ্চয়ই। ডোনার, রেসিপিয়েন্ট আর দুতরফের বাড়ির লোককে লাগবে, ওটা মাস্ট। ডাক্তারবাবুর চেম্বার থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসে অদিতি। লিস্ট মিলিয়ে কাছের ফার্মেসি থেকে গৌরবের এ মাসের ওষুধপত্রগুলো কিনে আনে দেবদত্ত। গাড়ি স্টার্ট দিয়ে কিছুটা যেতেই অদিতি প্রশ্ন করে, কেন বিয়ে করেছিলে বলো তো আমায়? এই রে, এসব কি প্রশ্ন? না, ঠিক কেন? কি পেলে তুমি? বিয়ের আগে জানতে যে পলিসিস্টিক ওভারি সিনড্রোমের পেশেন্টকে বিয়ে করছো, যে চাইলেও তোমায় সন্তান দিতে পারবে না। বাবা লুকিয়ে যেতে চাইলেও আমি কিন্তু তোমার কাছে লুকোইনি। অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, খুব সহজেই তো বেরিয়ে আসতে পারতে। কি হলো তারপর? তোমার জীবনটা আমার আর আমার পরিবারের পাশে দাঁড়াতেই কেটে যাচ্ছে। না পাচ্ছ শান্তিতে দু চোখের পাতা এক করতে, আর না পাচ্ছ সুখে শান্তিতে সংসার করতে। মুখের হাসিটা মিলিয়ে যায় দেবদত্তর। চোয়াল শক্ত হয়ে আসে, তবুও সে কোনো কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না। গাড়ির স্পিড ক্রমশ বাড়তে থাকে। আজ আমার জন্য তোমায় কষ্ট পেতে হচ্ছে। নিজের বাড়ি, বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে এসে থাকতে হচ্ছে। কেন করছো এগুলো? একটা ডিভোর্স দিলেই তো শেষ হয়ে যায় সব। তোমায় ব্যবহার করতে আমার আর ভালো লাগে না দেবদত্ত। গোটা রাস্তাটা দেবদত্ত চুপ করে রইল। এমন একটা ভাব যেন সে এতক্ষণ তার স্ত্রীর কথা কিছুই শুনতে পায়নি। অদিতি জানালার বাইরের দিকে এক দৃষ্টে তাকিয়ে চোখের কোণে জমা জলটা আঙুল দিয়ে মোছার চেষ্টা করে। বাড়ির সামনে গাড়িটা এসে দাঁড়াতেই তার সম্বিত ফেরে। একটাও কথা না বলে নেমে যায় অদিতি। লুকিং গ্লাসের দিকে তাকিয়ে ওঠে দেবদত্ত, বলে, মায়া অদিতি, মায়া, সবই মায়া। আজই শেষ পরীক্ষার দিন। সকাল থেকে সোমলতাকে ভর্তি নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা চালানোর পর অবশেষে জিএফআর টেস্টের জন্য উপযোগী বলে প্রসেসিং রুমে পাঠানো হলো। অদিতির কাঁধে ভর দিয়ে কোনো রকমে হুইল চেয়ারে উঠে বসল সে। গৌরবের বাবা বিলিংয়ের দিকটা সামলাচ্ছে। আজ দেবদত্ত অফিস ছেড়ে কোনোভাবেই বেরিয়ে আসতে পারেনি।
এদিকে বাড়িতে একা গৌরব সকাল থেকেই ছটফট করে চলেছে। এক জায়গায় স্থির হয়ে বসতে পারছে না সে। কেন জানি না, তার মনে হচ্ছে আজ সোমলতার কষ্টটা তারও, সেও তার ভাগিদার। তাই স্বার্থপরের মতো ঘরের কোণে বসে না থেকে তার কিছু করা উচিত। কিন্তু কি বা করতে পারে সে? টেস্টটা তো আর থামানো যাবে না। কিন্তু কি হতে পারে যা সোমলতার যন্ত্রণা বিন্দুমাত্র হলেও লাঘব করতে পারে? ওদিকে সোমলতার হাতের চ্যানেলের মধ্যে দিয়ে ইঞ্জেকশন দিতেই তার হাতের শিরাগুলো টেনে ধরল। আস্তে আস্তে এক তীব্র যন্ত্রণা তার শরীরকে ছিঁড়ে খেতে শুরু করে। চোখের ওপর নেমে আসে অন্ধকার। ভয় পাবেন না, স্টেডি থাকুন। গলা শুকিয়ে আসে সোমলতার। পায়ের গোড়ালি যেন কেউ কামড়ে ছিঁড়ে দিচ্ছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। বেডের চাদরটা আঁকড়ে ধরে। বাড়ির লোকের ভিতরে আসার অনুমতি নেই, তাই অদিতি সবটা বাইরে থেকে দেখেও ছটফটাচ্ছে। কিন্তু এছাড়া তো ভাইকে বাঁচিয়ে আনার কোনো উপায়ও নেই। তাহলে কি বা করতে পারবে সে? মুখ বুজে সবটা দেখে যাওয়া ছাড়া আর যে কোনো উপায় নেই। ঠিক সেই সময় হঠাৎ তার কানে গৌরবের গলা ভেসে এলো। ডাক নয়, সেই পুরনো গৌরবের গানের গলা। চোখ বুজে গিটার হাতে টেস্ট রুমের দিকে এগিয়ে আসছে সে। খালি গলায় গিটারের সুর তুলে এক মনে গেয়ে যাচ্ছে গান। বাকি রুগীও তার পরিজনেরা তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এতদিন পর ভাই আবার হাতে গিটার নিল, আবার গান বাঁধতে শুরু করলো। এ কি কম ব্যাপার? কিন্তু গানের কথাগুলো যেন বড্ড চেনা তার। গিটার কাঁধে সোমলতার কেবিনের বাইরে এসে দাঁড়ালো গৌরব। এক মনে গেয়ে গেল ওর গান। অতল রোদন উঠে দুলে, সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া। কেঁদে ওঠে সোমলতা। তবে এ কান্না কষ্টের নয়, যন্ত্রণার নয়। এ কান্না আনন্দের। এ কান্না ভালোবাসার উষ্ণ আঁচ পাওয়ার উল্লাসের। গানের প্রত্যেকটা কথা যে সোমলতার জন্যই লেখা, তা কি আর বুঝিয়ে দিতে হয় তাকে? অজান্তেই দরজা খুলে ভেতরে ঢুকে আসে গৌরব। তাকে আটকায় না ডাক্তাররা। আর কোনো যন্ত্রণা, ছটফটানি কিছুই যেন সোমলতার আসছে না। সবকিছু ভুলিয়ে দিল গৌরব। হাতের জোর নেই, তাও গিটার স্ট্রিং থেকে সে এক বিন্দু আঙুল সরায়নি। প্রায় 1 বছর পর ছেলেকে প্রথম এতটা হাসতে, মন খুলে গান গাইতে দেখল বাবা। অদিতি অবাক হয়ে চেয়ে দেখছে। এই কি সেই ছেলেটা যে প্রথমে সোমলতাকে সহ্য করতে পারত না? সেই ভাই যে সবকিছু ছেড়ে নিজেকে গুটিয়ে নিয়েছিল, যে বাঁচার সমস্ত ইচ্ছে আশা ত্যাগ করে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল? এই কি সেই গৌরব? গৌরবের একটা হাত চাপটে ধরে সোমলতা। সে গেয়ে যায়, থামে না। ভালোবাসি সেই সুরে কাছে দূরে, জলে স্থলে বাজায় বাজায় বাঁশি। ভালোবাসি 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 ভালোবাসি। আজ গৌরবের ট্রান্সপ্লান্টের সরকারি অনুমোদন পাওয়ার দিন। স্বাস্থ্য ভবনের ভিতরে একে একে উপস্থিত হয়েছে পুলিশ, ম্যাজিস্ট্রেট, সরকারি ডাক্তারের টিম, ডাক্তার সেন, গৌরব, দেবদত্ত, দিদি, অদিতি আর বাবা। শুধু আসতে বাকি রয়েছে সোমলতা। এদিকে মিটিংয়ের পর সময় পেরিয়ে যাচ্ছে। কাগজপত্র উল্টে পাল্টে দেখে নিজেদের মধ্যে আলোচনা করছে সরকারি ডাক্তারেরা। এখনো এলো না কেন? এদিকে ফোনেও নট রিচেবল। আজকের দিনটার ভাইটালিটি জেনেও কেউ এতটা ক্যাজুয়ালি নেয়? আমি দেখছি ডাক্তারবাবু, দেরি করার তো কথা নয়। সকাল থেকে একটাও কথা বলছে না গৌরব। বোধহয় সোমলতা দেরি করার কারণটা সে জানে। এই ভেবেই তাকে অদিতি বলে, তুই কি কিছু জানিস? সোমলতার কি শরীর খারাপ? আমি কি করে জানবো? না মানে তোর সাথে তো কথা হয়, কিছু বলেছে এরকম? না। এক কথায় উত্তর দিয়ে মুখ ঘুরিয়ে জানালার বাইরের দিকে তাকালো গৌরব। অদিতির ফোনটা বেজে উঠল। হ্যাঁ বলো। একবার বাইরে উঠে আসতে পারবে? তাড়াতাড়ি করে উঠে গেল অদিতি।
এটুকু আঁচ করল যে কোনো একটা সর্বনাশ নিশ্চয়ই ঘটেছে, নয়তো দেবদত্ত এত সহজে ভেঙে পড়বার মানুষ নয়। কি হয়েছে দেবদত্ত? সোমলতার মা গতকাল রাতে মারা গেছে। মাথা ঘুরে যায় অদিতির। নিজেকে আর সামলাতে পারে না সে। শেষমেশ এত দূর এসেও কি বাঁচাতে পারবে না ভাইটাকে? ও আসছে না দেখে সিদ্ধার্থকে খবর নিতে পাঠাই। ওই এক্ষুনি ফোন করে বলল সব শেষ, আর কোনো উপায় রইল না। এতদিনের পরিশ্রম সব এক নিমেষে শেষ হয়ে গেল। মা রইল না তো আর কার জন্যই বা অপারেশন করে নিজের জীবনটা নষ্ট করবেও, আর কেনই বা করতে চাইবে? ছেড়ে দাও অদিতি, বাদ দাও। আমরা ভিতরে গিয়ে সব সত্যিটা বলে দিই ওদের। আসার তো সম্ভাবনা দূরের কথা, কোনো কারণও নেই। ভিতরে ডাকছে আপনাদের। এক ওয়ার্ড বয় এসে দেবদত্তকে জানায়। অদিতির দিকে তাকানোর সাহস হয় না দেবদত্তর। ভবিষ্যতের কথা ভেবে সে শোকে পাথর হয়ে গেছে। কি করবে এখন? স্বীকারোক্তি দেওয়া ছাড়া আর যে কোনো রাস্তাই নেই। কিন্তু গৌরব কি সত্যিটা জানত? আজ সকাল থেকেই তার ভাবগতিক সন্দেহজনক লেগেছে। এরপর কি হবে ছেলেটার? যে চরম হতাশা থেকে সে উঠে আসছিল একটু একটু করে এতদিন, আবার সেই অন্ধকারে নিমজ্জিত হতে হবে তাকে। কেন তার সঙ্গেই হলো এরকমটা? আর ভাবতে পারে না দেবদত্ত। দরজাটা খুলে ভিতরে ঢুকে আসে। পিছু নেয় অদিতি। কি মিস্টার মুখার্জি, এবার তো আনন্দ নাকি? আমাদের এদিকে সমস্ত পেপারস পাস হয়ে গেছে, শুধু কটা প্রশ্ন করে আমরা কাগজ ছেড়ে দেব। এতক্ষণ বহু কষ্টে কান্নাটা গলায় আটকে রেখেছিল অদিতি। আবেগটা আর ধরে রাখতে পারল না সে। চিৎকার করে কেঁদে উঠল। সবটা দেখেও চুপ করেছিল গৌরব। সে জানত কি হতে চলেছে, শুধু বহিঃপ্রকাশ সম্পর্কে অবগত ছিল না। সবাই অদিতির কান্না দেখে একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। ব্যাপারটা ঠিক কি হয়েছে তা তারা বুঝে পায় না। দেবদত্ত বাবাকে কি বলে সান্ত্বনা দেবে এই ভেবে হাতের সামনে পড়ে থাকা কাগজের গোছা আলগোছে হাতড়াতে থাকে। ঠিক এই সময় একটা গলা ভেসে আসে দরজার মুখ থেকে। মে আই কাম ইন স্যার? আর ইউ মিস সোমলতা রায়? ইয়েস স্যার। প্লিজ কামিং, হ্যাভ ইউ সিট। চমকে ওঠে গৌরব। সে এসেছে? কেন এলো সে? এত করে চিঠিতে বোঝানোর পর কেন জীবনটা নষ্ট করে এলো সে? উত্তর পায় না গৌরব। অবাক হয়ে যায় অদিতি, থমকে যায় দেবদত্ত। এ কি সত্যিই নাকি স্বপ্ন দেখছে তারা? একের পর এক প্রশ্ন করে যায় মেডিকেল অফিসার এবং ম্যাজিস্ট্রেট। উত্তরে সন্তুষ্ট হয়ে একটার পর একটা ক্লিয়ারেন্স পেতে থাকে গৌরবের ট্রান্সপ্লান্টেশন সার্টিফিকেট। সবশেষে ম্যাজিস্ট্রেট সাহেব উঠে দাঁড়িয়ে বললেন, ইটস ডান ডক্টর সেন, ইউ ক্যান প্রসিড ফর দ্য অপারেশন। এরপর একে একে সবাই ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। ডক্টর সেন গৌরবের কাঁধে হাত রেখে বললেন, যা তোমাদের করার ছিল সব হয়ে গেছে। এবার আমরা অপারেশনের ব্যবস্থা করব। ডেটটা এই সপ্তাহের শেষে রাখছি, শুক্রবার। অসুবিধা আছে কোনো? না ডাক্তারবাবু, আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু সোমলতা? না, অসুবিধে নেই। ওয়েল, তাহলে তো মিটেই গেল। বৃহস্পতিবার সকালে অ্যাডমিট করব দুজনকেই। রেডি থাকবেন সব রিপোর্টস নিয়ে। বেশ ডাক্তারবাবু। তাহলে আজ আসি। কনগ্রেটস, আজকের দিনটা আপনাদের, আনন্দ করুন। এই বলে বেরিয়ে গেলেন ডাক্তারবাবু। সোমলতাকে কিছু বলতে গেল অদিতি, পারল না। তার আগেই সে চেয়ার থেকে উঠে গৌরবের সামনে এসে দাঁড়ালো। তার হাতে একটা মোড়া কাগজ ধরিয়ে বলল, কি ভেবেছিলে? ফোনে না পেয়ে বন্ধুকে দিয়ে চিঠি পাঠিয়ে আমায় না আসার জন্য বাধ্য করবে? তার দু চোখ গৌরবের দিকে। চুপ করে সবটা শুনছিল গৌরব। অবাক হয়ে যায় দেবদত্ত। বিস্ময়ে তাকায় স্ত্রী অদিতির দিকে। বাবা যদিও একটু অবাক হননি। তিনি এটুকু আবার বুঝে গিয়েছিলেন যে তার ছেলেকে তিনি ঠিক শিক্ষাটা দিতে পেরেছেন। নিজের স্বার্থটা যে মৃত্যুর দরজার সামনে এসেও বিসর্জন দিতে হয়, এই কথা যেন গৌরব অজান্তেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। শুধু শ্মশানে একটু দেরি হয়ে গেল তাই, নয়তো আমি সময়তেই আসতাম। মাতৃহারার যন্ত্রণা বুকে ধরে রেখেও
মুখে হাসি ফুটল তার। গৌরব উঠে দাঁড়ালো, দাঁতে দাঁত চেপে কান্না মাখা গলায় বলল, কেন এলে? কেন করলে নিজের এত বড় সর্বনাশটা? তোমার তো আর কিছুর দরকার ছিল না। নিজের স্বাভাবিক জীবন ছেড়ে দিচ্ছ, নিজের নিজের স্বপ্নকে বিসর্জন দিচ্ছ। দুহাতে সোমলতার চোয়াল শক্ত করে ধরে সে। লক্ষ্মীটি, লক্ষ্মীটি, এখনো সময় আছে, এরকম করো না। তোমার নাচ, পড়াশোনা, কেরিয়ার সব নিজের হাতে শেষ করে দিও না, প্লিজ। দু চোখ বেয়ে জল নেমে আসে সোমলতার। কেরিয়ার, স্বপ্ন, স্বাভাবিক জীবনের থেকেও অনেক বড় কিছু আমাকে আজ নিয়ে এসেছে এখানে। কি? তোমার ভালোবাসা। সময়টা যেন থমকে গেল। চারপাশে কি ঘটছে না ঘটছে তার দিকে খেয়ালই নেই ওদের দুজনের। ওরা একে অপরের মুখের দিকে তাকিয়ে ক্রমশ একটু একটু করে এগিয়ে আসছে। এই 6 মাসের ভাবাবেগ যেন বাঁধ মানতে চায় না আর। দেবদত্তর ঠোঁটের কোণে একটা হাসির ঝলক ফুটে উঠেছে। অদিতি এক দৃষ্টে তাকিয়ে আছে দেবদত্তর দিকে। বোধহয় সেদিনের প্রশ্নের উত্তর সে পেয়ে গিয়েছে। দেবদত্ত তার চোখের কোণে জল দেখে মৃদু হাসল, যেন সে নিশ্চিত ছিল যে একদিন না একদিন উত্তর অদিতি পেয়ে যাবেই। তাকে না ছেড়ে যাওয়ার কটা বাড়তি কারণ লাগবে তার সাথে থেকে যাওয়ার চেয়ে? গৌরব জাপটে জড়িয়ে ধরে সোমলতাকে। সোমলতা জীবনেই প্রথম বোধহয় নিশ্চিন্তে বুকে মাথা রাখতে পারল। জল গড়িয়ে আসে তার দু চোখ পেয়ে। বুকের মাঝে জাপটে জড়িয়ে ধরে যার হৃৎস্পন্দনের কম্পাঙ্ক অনুভব করছে। যদি কখনো সেই স্পন্দন কোনো ইলেকট্রোকার্ডিওগ্রামের স্ক্রিনে একটা আলোকবিন্দু হয়ে ভারসাম্যতার পথে হাঁটে, পারবেন তো আর ভালোবাসতে? কি ভয় লাগছে, তাই না? না, ভয়টা কেন লাগছে? এই ভেবে যে কাল সকালের ব্রেকফাস্টটা কে করে মুখের সামনে ধরবে, বা আপনি যখন ক্লান্ত হয়ে অফিস থেকে ফিরবেন তখন ওই ঘেমো গন্ধে ভরা জামায় নিজেকে ঢেলে দিতে কে আসবে, বা রাতের বিছানার আদরটা আর করা হবে না। নাকি এইটা ভাবছেন যে পাগলির সাথে ডাল ভাত জীবন কাটানো, বা 26টা ব্রত উদযাপন, বা দোকানে দোকানে ঘুরে রূপসাগরে অরূপ রতন খোঁজা হবে না? কারণ যাই হয়ে থাকুক না কেন, ওর কথা অভ্যেস হয়ে গেছে, তাই না? কিন্তু আবার কথায় আছে, শোনো, অভ্যেস বলে কিছু হয় না এ পৃথিবীতে, পাল্টে ফেলাই বেঁচে থাকা। কিন্তু এই অভ্যাস কি এই জন্মের জন্য পাল্টানো যাবে? এত সহজে সব ভুলে যাবেন, আবার নতুন করে শুরু করবেন? ভাবতেই ভয় লাগছে, তাই না? আমি নিষ্ঠুর কথক নই, তাই গৌরব আর সোমলতার ভবিষ্যতে কি হয়েছিল তা জানানোর দায় নেই। আমার কর্তব্যই অপারেশন থিয়েটারের বাইরে পর্যন্ত শ্রোতাদের পৌঁছে দেওয়া। শুক্রবার ভোর 5:30 নাগাদ ইএম বাইপাসের ধারের এক হাসপাতালে মেইন বিল্ডিংয়ের 4 তলার ওপর 18 নম্বর অপারেশন থিয়েটারের বাইরে 4টি মুখ চেয়েছিল তাদের দুজনের কাছের মানুষের দিকে। এরপর কি হবে কেউ জানে না। সার্জন তৈরি হয়ে চলে এসেছেন ইতিমধ্যেই। ডক্টর সেন দাঁড়িয়ে আছেন ওদের দুজনের বেডের মাঝে। সময় হয়েই এলো। একদম ভয় পাবে না, ইউ আর এ ব্রেভ বয়। অদিতি সোমলতার হাতটা ধরে বারবার মাথায় হাত বোলাতে থাকে। কপালে দুশ্চিন্তার ভাঁজ সকলের। এরপরের 6-7 ঘন্টা যে কি ঝড় আসতে চলেছে তা একমাত্র ঈশ্বরই জানেন। 5:45 নাগাদ হঠাৎ ওটির বেল বেজে উঠল। সিস্টার্স রেডি? ইয়েস স্যার। গৌরব আর সোমলতা হয়তোবা এই শেষবারের মতোই একে অপরের দিকে তাকালো। একটা মিষ্টি হাসি ওদের মুখে। একটু একটু করে প্যাসেজ ধরে চলে যাচ্ছে ওরা দুজন। আগে সোমলতা, তারপর গৌরব। বাবা, দিদি, দেবদত্ত, সিদ্ধার্থ সবাই ক্রমশ দূরে চলে যেতে থাকে। ওপরের প্যাসেজ লাইটগুলো ক্রমশ আবছা হয়ে আসছে। হুট করে মুখের উপর একটা দরজা বন্ধ হয়ে গেল। চারিদিকটা অন্ধকার। চোখে দুজোড়া হলদেটে আলো এসে পড়ল। বাকিটা না হয় অজানাই থাক। ফিরে যাওয়া যাক তার আগের রাতটায়। দুজনকেই ভর্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছে ডক্টর সেনের টিম। এবার সময় এসেছে গৌরবকে কেবিন থেকে ট্রান্সপ্ল্যান্ট ওয়ার্ডে শিফট করার। যাওয়ার আগে শেষবারের মতো চেক আপ করতে এলেন ডক্টর সেন। সব রিপোর্টস তো ঠিকই আছে, আজ রাতে ইমার্জেন্সি ব্লাডটা নিয়ে নিও। এই বলে তিনি গৌরবকে বিদায় জানিয়ে বেরিয়েই যাচ্ছিলেন। হঠাৎ সে পিছু ডেকে বলে, ডাক্তারবাবু,
কাল কি হবে আমি জানি না, একটা ইচ্ছে পূরণ করবেন। আবার কি ইচ্ছে হলো তোমার এখন? বাড়ি যাবে বলে বসো না, ওটা হচ্ছে না। না, একটিবার শহরটাকে দেখতে চাই, অনেকটা ওপর থেকে। ঠিক আছে, তবে সিস্টাররা থাকবে, ওরাই নিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু সোমলতাকে সঙ্গে চাই। উফ, আচ্ছা, বেয়াদব ছেলের পাল্লায় পড়ে গেলাম তো। না, ওসব হবে না, গেলে একা যাও। সোমলতা এখন রেস্ট নিচ্ছে, হয়তো ঘুমিয়েই পড়েছে। না, পড়েনি, আমাদের কথা ছিল জেগে থাকার। কথা বাড়ালেন না ডক্টর সেন, ইশারায় সিস্টারকে বললেন, যান, ওদের দুজনকে লিফটে করে টেরেসে নিয়ে যান, তবে খুব সাবধানে। গৌরব জানে যে কাল যাই হয়ে যাক না কেন, সে জানবে জীবনের শেষ প্রান্তে এসে কোলে মাথা রাখার জন্য কেউ ছিল। আর চোখে বিন্দুমাত্র ভয় নেই তার, যা আছে তা হলো ভালোবাসা, যার জন্য ফিরে আসার আকুতি তার চোখে ফুটে উঠেছে। সেই হতাশাগ্রস্ত ছেলেটি আজ বাঁচার স্বপ্ন দেখে, কিন্তু একা নয়, পাশে তার প্রেয়সীকে চাই। হাসপাতালের ওপর থেকে আলোকিত শহরতলির দিকে চেয়ে চোখ ফেরাতে মন চাইছে না তার। প্রত্যেকটা অলিতে গলিতে জ্বলতে থাকা আলো যেন তার নিভে যাওয়া জীবনদীপকে আবার জ্বালিয়ে তোলার স্পৃহা যোগাচ্ছে। তার হুইল চেয়ারের পাশে হাঁটু মুড়ে তার দিকেই তাকিয়ে বসে রয়েছে সোমলতা। সে জানে গৌরব ঠিক ফিরবে, ফিরতে তাকে হবে, ফিরতে হবেই সোমলতার জন্য।